আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদের গতির লেকচার 3 এ। আজকের লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আগের দুইটা লেকচারে যা পড়াইছি বা না পড়াইছি, আজকের লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারের একদম পরীক্ষায় আসার মতো মেইন কনসেপ্ট, মেইন বেসিক আজকে আমরা আলোচনা করব। সেই মেইন বেসিকগুলো কি আমি তোমাদের বলে দিই। সূত্র প্রতিপাদন এবং সবগুলো সূত্র, পরন্ত বস্তু এবং পরন্ত বস্তুর সূত্র এবং যত গ্রাফ রিলেটেড ম্যাথ আছে এগুলো নিয়ে আমাদের আলোচনার বিষয়। দেখো, আমরা কিন্তু চ্যাপ্টারের সাথে সাথে তোমাদের এমসিকিউ যতগুলো টাইপের হইতে পারে করায় দিচ্ছি, কিন্তু আমি জানি এই কয়েকটা এমসিকিউ হয়তো বা 50টার মতো এমসিকিউ হবে টোটাল ক্লাসের মাঝখানে করাচ্ছি। তো এইটা এমসিকিউ এনাফ না, তাহলে তোমাদের এমসিকিউ ওয়ান শট ক্লাস আসতেছে, যেখানে তোমাদের মিনিমাম 150 থেকে 200 এমসিকিউ সলভ করে দিব। আমাদের কোর্সে যারা ভর্তি হচ্ছ তারা পাবা, অ্যান্ড আমি কিছু কিছু চ্যাপ্টার পাবলিকও করব, ঠিক আছে? তো সবাই পাবা। ওকে, এরপরে আসি ভাইয়া সিকিউ। দেখো, ওয়ান শট কিছু ক্লাস আমি ইউটিউবে আপলোড করব, এবং যারা আমার প্রাইভেট কোর্সে ভর্তি আছো তাদের জন্য আরও কিছু ক্লাস আপলোড করবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, টেস্ট পেপার যখন সলভ করব, এই বেসিক ক্লাসগুলো করার পরে একটা টেস্ট পেপার সলভ করলে আর কি বাকি থাকবে? কিচ্ছু বাকি থাকবে না। সো কোনো টেনশন করো না, এমসিকিউ, সিকিউ এবং শর্ট কোয়েশ্চেনের জন্য একটা ডেডিকেটেড ক্লাস প্লাস একটা ডেডিকেটেড সাজেশন, একটা শিট তোমাদের দিব। কোনো চিন্তা নাই, পুরা তোমাদের জার্নিটা একদম স্মুথ, পানির মতো স্মুথ করে দেবো। ওকে, তো আজকে আমাদের আলোচনার বিষয়। তার আগে দেখো, এখানে একটু ছোট্ট একটা জিনিস শিখে নাও। বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য। ভাই, 3টা জিনিস দিছি, খ নাম্বারে মাঝে মাঝে আসে বা এবং তোমার একটু বোঝার জন্য। বেগ কি? দেখো, বেগ কি ছিল? আমাদের স্মরণের হার, ঠিক আছে? কোনো বস্তু প্রত্যেক সেকেন্ডে কি পরিমাণ যায় সেটাই হচ্ছে তার বেগ। তাহলে দেখো, সময়ের সাথে বস্তুর স্মরণের হারকে আমরা কি বলতেছিলাম? সময়ের সাথে বস্তুর স্মরণের হারকে আমরা বেগ বলতেছিলাম, ঠিক আছে? আর সময়ের সাথে বেগের হার, ঠিক আছে, সময় বৃদ্ধির সাথে সাথে বেগ কিভাবে পরিবর্তিত হচ্ছে? প্রত্যেক সেকেন্ডে বেগ বাড়তেছে নাকি প্রত্যেক সেকেন্ডে বেগ কমতেছে? তাহলে প্রত্যেক সেকেন্ডে তুমি কতটুকু স্মরণ হচ্ছে, মানে কতটুকু দূরত্ব যাচ্ছ, সেটা ছিল বেগ। বাট প্রত্যেক সেকেন্ডে এই বেগ কি পরিমাণ বাড়তেছে সেটাই হচ্ছে কি? ত্বরণ। তাহলে ত্বরণ কি? ত্বরণ হচ্ছে আমাদের বেগের হার। তাহলে দেখো, সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এখানে অসম বেগ কেন? কারণ দেখো, বেগ তো পরিবর্তিত হচ্ছে, সমবেগ তো না। তাহলে অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আর এখানে কি দিয়েছি দেখো তো, বেগের মাত্রা L3/1 দিয়ে দিবা, আর ত্বরণের মাত্রা হচ্ছে L3/2, এবং হচ্ছে বেগের SI একক মিটার পার সেকেন্ড, এটা তোমরা জানো, এবং ত্বরণের SI একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এই দুইটা পার্থক্য এমসিকিউর জন্য, এই 3টা পয়েন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য পার্থক্য আকারে দিয়ে দিচ্ছি, খ নাম্বারে আসলেও যাতে তোমরা পারো, এবং শর্ট কোয়েশ্চেন আসলেও যাতে তোমরা পারো। আশা করি এটা বুঝছো। এবার চলো হচ্ছে আমরা গতির সমীকরণ। তো প্রথমে আমি তোমাদের সমীকরণ লিখে দিই। এখন গতির সমীকরণগুলোকে আমরা 2টা পার্টে ভাগ করতে পারি। প্রথম পার্ট, সেটা হচ্ছে আমাদের সমতলে বস্তু কণার গতি। আরেকটা পার্ট পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু। তো পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর সামনেই আছে, এবং গ্যালিলিওর সূত্রগুলা পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু, এটা সামনে আলোচনা করব। তো এখানে শুধুমাত্র সমতলে বস্তু কণার কি কি সূত্র হইতে পারে সেগুলো আমরা একটুখানি দেখে নিই। তো প্রথমে আমরা গত ক্লাসে যে সূত্রগুলো শিখছি সেইগুলো নিয়ে একটুখানি আলোচনা করি, যে ভাই গতকালে আমরা কি কি সূত্র শিখছি। গত ক্লাসে আমরা দেখো, প্রথমে আমরা দেখছিলাম v = s/t, যেটা আমরা বেগ বোঝার সময় পড়ছিলাম, v = s/t। তো এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে s = vt। এখান থেকে আমরা বলতে পারি s = vt, যেখানে v হচ্ছে গিয়ে গড়বেগ অথবা সমবেগ, ঠিক আছে? এটা আমরা একটু পরে দেখবো। তো আপাতত জাস্ট এইটা মনে রাখো যে f = হচ্ছে গিয়ে vt, v এখানে সমবেগ, একটা স্পেশাল কন্ডিশন এটা আসবে, সেই কন্ডিশনটা আমরা প্রমাণ করে দেখবো। তো একটুখানি ধৈর্য ধরো। একটা প্রথম সূত্র শিখছি, আবার ত্বরণের একটা সূত্র শিখছি। সেই সূত্রটা কি? আবার এই যে s = vt, এটাও একটা সূত্র। ত্বরণের একটা সূত্র শিখছি, a = হচ্ছে v - u/t। এবার এইখানে আমরা একটা সূত্র শিখছিলাম ত্বরণের, তো এটা একটা সূত্র, ঠিক আছে? এরপর হচ্ছে v = ut, আচ্ছা, v = u + at, এটা একটা সূত্র আমরা শিখছিলাম, ঠিক আছে? এই ত্বরণের এই সূত্রটা থেকে এটা একটা শিখছি। এবার আর বাকি যে সূত্রগুলো আমরা শিখিনি, মানে গত ক্লাসগুলোতে আমরা এই সূত্রগুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের গত ক্লাস, মানে যে কয়টা 2টা ক্লাস নিয়েছি, তো ওই 2টা ক্লাসে এই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমাদের মূলত আলোচনা যেগুলো নিয়ে আসবে সেগুলো আমি তোমাদের বলি। এই যে s = হচ্ছে আমাদের ut + হচ্ছে ½ at², এই সূত্রটাকে আমরা প্রমাণ সহকারে দেখব, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রথম সূত্র, যেটা আমরা প্রমাণ সহকারে দেখব। s = ut + হচ্ছে ½ at²। ওকে, এই হচ্ছে একটা সূত্র, যেটা আমরা প্রমাণ সহকারে একটু পরেই দেখব। আবার s এর আরেকটা সূত্র আছে, s = হচ্ছে u + v/2 × t, ঠিক আছে? এইটা হচ্ছে সমত্বরণের একটা সূত্র। এই সূত্রটাও আমরা দেখব, s = u + v/2 × t। তারপর আরেকটা সূত্র আমরা দেখব, সেটা হচ্ছে v = হচ্ছে u² + হচ্ছে 2as। এই কয়েকটা সূত্রই হচ্ছে আমাদের
মেইন সূত্র। আর কিছু আছে? v = s/t, s = vt, a = v - u/t, v = u + at, s = ut + half at square, s = u + v/t, v square = u square plus 2as, আর s = vt। এই কয়েকটা ফর্মুলা দেখো, এটা একই জিনিস। v = s/t, s = vt একই জিনিস। এই হচ্ছে, এগুলো হচ্ছে কি আমাদের ফর্মুলা। ওকে, সো এই গতি রিলেটেড ফর্মুলা, এবং এগুলোর আজকে আমরা প্রমাণ সহকারে দেখবো যে ভাই এগুলো কিভাবে আসে। তো তার আগে এখানে জিনিস কোনটা কি সেটা আমি এখানে একটুখানি তোমাদের বলে দিই। ইউ সেটা হচ্ছে আমাদের আদিবেগ। মনে করো আদিবেগ, বস্তুটা যখন আদিতে একটা বেগ ছিল সেটা হচ্ছে আমাদের ইউ আদিবেগ। আর এই যে আমাদের দেখো ভি, এই ভি হচ্ছে কোন একটা নির্দিষ্ট সময় পরে যে শেষ বেগ হবে সেটা হচ্ছে আমাদের শেষ বেগ। সো এই যে আদিবেগ, শেষ বেগ। এবং আরেকটা আমরা কি লিখছি? এ হচ্ছে কি আমাদের ত্বরণ, এ হচ্ছে কি আমাদের ত্বরণ, এস হচ্ছে আমাদের সরণ, বাট আমরা এখানে দূরত্ব বের করার জন্য এস ব্যবহার করব ম্যাথগুলোতে, ঠিক আছে? তো সরণ বা দূরত্ব এস। আচ্ছা, আর টি কি ভাইয়া? টি হচ্ছে গিয়ে, তোমরা জানো, সবাই জানো যে টি হচ্ছে গিয়ে তোমাদের সময়, যে কি সময়ে এই ঘটনাগুলো ঘটছে। আর কি বাকি থাকে বলো? ইউ, এস, টি, ভি, আর তো কিছু বাকি নেই, তাই না? ইউ হচ্ছে আদিবেগ, ভি শেষ বেগ, এ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে গিয়ে সরণ অথবা দূরত্ব, টি হচ্ছে গিয়ে সময়। এই হচ্ছে আমাদের রাশিগুলোর পরিচয়, আর এই হচ্ছে গিয়ে আমাদের কয়েকটা সূত্র। 1 সেকেন্ডের মধ্যে সূত্রগুলো মুখস্থ, কত সহজ দেখছো? 1 সেকেন্ডের ভিতরে সূত্রগুলো মুখস্থ করে ফেল। সূত্রগুলো মুখস্থ করছো, এবার চলো আমরা গতির সমীকরণ সময়ের যৌক্তিক প্রমাণ উপস্থাপন, আমরা প্রমাণগুলো দেখি যে ভাইয়া কিভাবে এই সূত্রগুলো আসলে আসে, অ্যান্ড আমরা এইখানে এই সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করি। সো এই যে এটা মনে করো হচ্ছে আমাদের একটা রাস্তা, ধরে নাও এটা একটা রাস্তা। তো রাস্তার উপরে কি থাকে ভাইয়া? রাস্তার উপরে থাকে হচ্ছে গাড়ি। সো ভাইয়া গাড়ি আঁকি, ঠিক আছে? সো গাড়ি আঁকি, এই হচ্ছে গিয়ে মনে করো গাড়ির একটা চাকা। সো আজকে যে সেরা গাড়িটা আঁকবো না, একদম একের গাড়ি আঁকবো। ওকে, সো এই হচ্ছে কি আমাদের মনে করো গাড়ি। এখন গাড়ি আবার কেমনে আঁকি দেখো, কি সেইভাবে আঁকবো গাড়ি। এই আচ্ছা, এটা একটু বড় হয়ে গেছে। এই তারপরে হচ্ছে গিয়ে আমাদের এইভাবে একটা দিব, তারপর হচ্ছে এইভাবে একটা দিব, তারপর হচ্ছে এইভাবে একটা দিব, তারপর হচ্ছে এইভাবে একটা দিব, এইভাবে একটা দিব, এইভাবে একটা দিব। এই হচ্ছে কি আমাদের গাড়ি, সেই না? এই যে মনে করো এটা হচ্ছে আমাদের গাড়ি, বুঝছো? সো গাড়ি তো আঁকলাম, এবার গাড়িটাকে একটুখানি ছোট করে নিই। এত বড় গাড়ি হইলে তো আবার ঝামেলা। সো এই হচ্ছে গাড়ি। আরে গাড়ি রে, গাড়িটাকে করব একটু ছোট। এই মনে করো এই হচ্ছে আমাদের গাড়ি। সো গাড়িটা মনে করো এখান থেকে চলা স্টার্ট করলো, চলতে 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 গাড়িটা এই পর্যন্ত আসছে মনে করো, ঠিক আছে? সো ভাইয়া, সো এখানে গাড়িটা কতটুকু সরণ গেল বলো তো? এই যে গাড়িটা এখান থেকে যাত্রা শুরু করে, দেখো গাড়িটা এখান থেকে যাত্রা শুরু করে কোন বরাবর গেল? একদম এই বরাবর গেল, ঠিক আছে? এতটুকু গাড়িটার অতিক্রান্ত সরণ, মানে গাড়িটা এতটুকু সরে আসছে, ঠিক আছে? সো গাড়িটা এতটুকু ওইখান থেকে মনে করো এতটুকু সরে আসছে। সো এই সরণটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি ভাইয়া? এই সরণটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এই সরণটাকে আমরা হচ্ছে এস দিয়ে প্রকাশ করি। এখান থেকে এইখানে এই পর্যন্ত নিলাম মনে করো, আর এখান থেকে এই পর্যন্ত এই যে সরণটা, এটাকে ভাইয়া আমরা প্রকাশ করি হচ্ছে কি এস দিয়ে। তো এই যে গাড়িটা যে সরে আসছে বা যে দূরত্বটা গেছে সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম? এস দিয়ে। বুঝো, এখান থেকে গাড়িটা চলতে চলতে ওই পর্যন্ত গেছে, এই যে সামনে থেকে শুরু করে সামনের দিকে নিচ্ছে। তুমি চাইলে পেছন থেকে শুরু করে পেছন থেকেও নিতে পারতো। তো এটা গাড়িটা কতটুকু গেছে ভাইয়া? এস পরিমাণ গেছে। এস হচ্ছে আমাদের গাড়িটার সরণ। ওকে, এখন এই যে গাড়িটা এখান থেকে যাত্রা শুরু করছে, তাহলে এটার একটা কি ছিল? আদিবেগ ছিল না? তো এই হচ্ছে আদিবেগ। এখন এই গাড়িটা যখন চলতেছিল, ধরে নাও যে ত্বরণ ছিল না, যদি ত্বরণ না থাকে তাও তো গাড়িটা যাবে, আর ত্বরণ থাকলেও তাও গাড়িটা যাবে। তো এখন ত্বরণ না থাকলে এখানে ইউ থাকলে এখানে তো ইউ আসবে। তো আমরা এটা করব না। মনে করো এখানে আমাদের কি আছে? ত্বরণ আছে, দ্যাট মিনস বেগের মান বাড়বে। তো এখানে মনে করো এই ঘটনাটা ঘটছে, তো সেখানে একটা এ আছে, তো বেগের মান বাড়বে, বেগের মান বেড়ে ফাইনালি এখানে যখন গাড়িটা আসছে তখন গাড়িটার বেগ হয়ে গেছে ভি, শেষ বেগ হয়ে গেছে ভি। এই পুরো ঘটনাটা ঘটতে যে টাইম লাগছে সেই টাইমটা মনে করো হচ্ছে গিয়ে টি। এই পুরো ঘটনাটা ঘটতে যে টাইম লাগছে সেটা হচ্ছে গিয়ে টি। তাহলে এখন আমরা যদি এ বের করি, ত্বরণ বের করি, তাহলে ত্বরণ কি বলো তো? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন বাই হচ্ছে সময়। তো দেখো ত্বরণ, সুতরাং আমরা এখান থেকে শুরু করি। এই যে ত্বরণ যে আমরা পাবো, ত্বরণ এ হচ্ছে গিয়ে বেগের পরিবর্তন, মানে বেগের পরিবর্তনের হার।
ত্বরণ হচ্ছে কি বেগের সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। তাহলে দেখো বেগ আগে ছিল ইউ, শেষ হয়েছে কত ভি, তার মানে বেগের পরিবর্তন কিন্তু হয়েছে। বেগ আগে ছিল ইউ, শেষ হয়েছে কি ভি। এই যে এইটা ইউ, এটা আমাদের আদি বেগ, আমরা এখানে একটু লিখে রাখি, এইটা হচ্ছে আমাদের আদি বেগ, ঠিক আছে, মানে আগে যে বেগটা ছিল এটা হচ্ছে শেষ বেগ। তাহলে শেষ বেগ আর আদি বেগ এক না, তার মানে বেগের কি হয়েছে বলতো পরিবর্তন হয়েছে, হইতে পারে বাড়ছে হইতে পারে কমছে, আপাতত বাড়ছে, ধরো যেহেতু ত্বরণ ছিল তো বেগের মান বাড়ছে, তাহলে এটা আমাদের কি হয়ে গেছে শেষ বেগ হয়ে গেছে। আদি বেগ হচ্ছে আমাদের ইউ, ত্বরণ ছিল শেষ বেগ হয়েছে, বেগের পরিবর্তনের হার হচ্ছে গিয়ে কি ত্বরণ। তাহলে পরিবর্তনটাকে আমরা বের করি, তাহলে বেগের পরিবর্তন মানে কি শেষ বেগ থেকে আদি বেগ, পরিবর্তন মানে কি বিয়োগফল না, আগে কি ছিল পরে কি হয়েছে, পরেরটা থেকে আগেরটাকে বিয়োগ করলে আমরা পরিবর্তন পাবো। তাহলে বেগের পরিবর্তন কি পাইতেছি বলতো ভি মাইনাস ইউ না। এবং হার কি, যে পরিবর্তনের হার বলতে কি বুঝাবো, যে একক সময়ে কি পরিমাণ পরিবর্তন হয়েছে। দেখো ইউ থেকে ভি বেগের পরিবর্তন হয়েছে, তো বেগের পরিবর্তন বের করছে ভি মাইনাস ইউ, এটার জন্য সময় লাগছে টি, তাহলে একক সময় এটা টি সময়ে পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ, তাহলে একক সময় পরিবর্তন কি বলতো ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি। তাহলে এই পাইলাম হচ্ছে আমরা ত্বরণে পাইছি। দেখো এখান থেকে আচ্ছা এবার আমরা কি করতে পারি, ডান বাম করে আমরা এখানে লিখতে পারি হচ্ছে এটি সমান সমান আমরা এখানে পাইতেছি হচ্ছে ভি মাইনাস ইউ, এটি সমান সমান আমরা এখানে পাইতেছি হচ্ছে ভি মাইনাস ইউ। এবার ইউকে এ পাশে নিয়ে আসি, তাহলে ইউকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে এটি প্লাস এখানে কি পাইতেছি ইউ, এটি প্লাস এখানে কি পাইতেছি বলতো ইউ পাইতেছি, এটি প্লাস ইউ, আর ওই পাশে পাইতেছি হচ্ছে ভি। এবার ভিটাকে যদি এ পাশে লিখি তাহলে হচ্ছে এই যে ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এইটি। এই যে একটা প্রথম ফর্মুলা আমরা প্রুফ করে ফেললাম, ভি ইকুয়াল টু ইউ প্লাস এইটি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, একটা ফর্মুলা আমাদের অলরেডি প্রুফ হয়ে গেছে, একটা ফর্মুলা আমাদের অলরেডি ডান, সো এরকমভাবে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ফর্মুলা আজকে প্রুফ করবো, সো এইটাকে এইভাবে রাখলাম, এটা এখানে থাকলো। আচ্ছা এবার সেকেন্ড কেসে আমরা আসি। সো এরপরে মনে করো গাড়িটা এখান থেকে ওই পর্যন্ত গেছে। সো এখন আমি তোমাকে একটুখানি একটা জিনিস বুঝাই নিই যে ভাইয়া তাহলে আমরা বেগ কি শিখছিলাম বলো তো, বেগ আমরা কি শিখছিলাম, যে বেগ সমান সমান হচ্ছে গিয়ে আমাদের অতিক্রান্ত দূরত্ব বাই সময়, কি পরিমাণ দূরত্ব গেছে ওটাকে যদি সময় দিয়ে আমরা ভাগ করে দেই তাহলে আমরা কি পেয়ে যাই, বেগ পেয়ে যাই। সো এই বেগটা বের করার জন্য একটা সিনারিও আমি তোমাকে আগে একটু নিয়ে আসি। দেখো মনে করো আদি বেগ যেটা, এই গাড়িটা 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, মানে প্রত্যেক সেকেন্ডে 5 মিটার করে যাচ্ছিল আদি বেগ। তো এখানে ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার করে কাজ করতেছে, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার করে ত্বরণ কাজ করতেছে, তার মানে এটার বেগ প্রত্যেক সেকেন্ডে 20 করে বাড়ায় দিচ্ছে। তার মানে প্রথম সেকেন্ডে 6 হবে, দ্বিতীয় সেকেন্ডে 7 হবে, তৃতীয় সেকেন্ডে 8 হবে, এরকম করে প্রত্যেক সেকেন্ডে 1 মিটার করে বাড়া দিচ্ছে। এটাই ত্বরণ 1 থাকার মানে কি, বেগ প্রত্যেক সেকেন্ডে 1 করে বাড়াইতেছে। তো এখানে মনে করো যে সময় লাগছে কত, সময় লাগছে মনে করো আমি ধরলাম যে 20 সেকেন্ড। তো 20 সেকেন্ড পর্যন্ত সময়ে বেগটা বাড়ছে, বেড়ে এখানে আমাদের এই যে শেষ বেগটা আসছে, সেই শেষ বেগটাকে আমি ধরে নিলাম যে আমাদের 25 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। কত হয়ে গেছে বুঝো, 25 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। ওকে, এখন এখানে টোটাল অতিক্রান্ত দূরত্ব যে এস ছিল, তো ধরে নাও এই এস সমান সমান হয়ে গেছে এখন 300 মিটার দূরত্ব এর মধ্যে চলে গেছে, বুঝতে পারছো? বুঝো। সো এখানে আদি বেগ 5 মিটার পার সেকেন্ড ছিল, 1 মিটার পার সেকেন্ড করে ত্বরণ দিচ্ছে গাড়িটার মধ্যে, ধরো বলটা দেওয়া হয়েছে যার কারণে 1 মিটার পার সেকেন্ড করে ত্বরণ দিচ্ছে, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই ত্বরণ দেওয়ার কারণে গাড়িটার বেগ বাড়ছে, বাড়তে এক সময় গিয়ে গাড়িটার বেগ 25 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, শেষ বেগ ধরতেছে এটাকে আমরা। তো আদি বেগ ছিল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হয়ে গেছে কত 25 মিটার পার সেকেন্ড। তো এবার দেখো শেষ বেগ কত 25 মিটার পার সেকেন্ড। এখন এই ঘটনাটা করতে সময় লাগছে কত 20 সেকেন্ড। তো এখন আমি যদি বের করতে চাই যে বেগ, তাহলে আমরা শিখে আসছি যে আমাদের যে বেগ বের করি, তো আমরা বেগ, এই যে বেগ ভি ইকুয়াল টু আমরা কি বের করি, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তো এখানে মোট অতিক্রান্ত দূরত্ব কত বলতো 300 বাই হচ্ছে কি বলতো মোট সময় হচ্ছে গিয়ে কি বলতো 20। তাহলে 300 বাই 20, এখানে তুমি কত পাবা, 2 কাটা, এখানে তুমি পাবো হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তার মানে এটার বেগ 15 মিটার পার সেকেন্ড। এখন এটা তো সত্যি হইলো না, এটা কি সত্যি হইলো ভাইয়া? যে দেখো তো এখানে 5 মিটার পার সেকেন্ড ছিল, এখানে আমি পাইতেছি বেগ 15 মিটার পার সেকেন্ড। এটার মানে কি, এটার মানে এখন বুঝাইতেছে যে প্রত্যেক সেকেন্ডে ওর বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড। এটা কি ছিল? এটা কিন্তু হয় নাই। দেখো এখানে কিন্তু প্রথমে 5 মিটার পার সেকেন্ড ছিল, পরে কি
6 মিটার পার সেকেন্ড ছিল, পরে কি 7 মিটার পার সেকেন্ড ছিল, পরে কি 8 মিটার পার সেকেন্ড ছিল, এরকমভাবে বাড়তে 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 এক সময় গিয়ে হয়েছে 25 মিটার পার সেকেন্ড। বাট আমি আগে যেই ফর্মুলাটা তোমাদের শিখিয়ে দিলাম সেই ফর্মুলা অনুযায়ী আমি যখন এখানে s/t করতেছি আমি পাইতেছি 15 মিটার পার সেকেন্ড। এটার মানে কি? এখানে এই যে এখানে প্রথম সেকেন্ডেও 15 বোঝায়, দ্বিতীয় সেকেন্ডেও 15 বোঝায়, তৃতীয় সেকেন্ডেও 15 বোঝায়। এইটার মানে বোঝায় যে প্রত্যেক সেকেন্ডে সে 15 মিটার করে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি তো আমি দেখলাম যে না, প্রত্যেক সেকেন্ডে 15 মিটার যায় না। তাহলে এটা কি বেগ? বলো। এইটা হচ্ছে গিয়ে গড় বেগ। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের কি গড় বেগ। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে s/t করে যেটা পাইতেছি ত্বরণ থাকাকালীন সময়ে, সেটা আমরা কি পাইতেছি বলতো? গড় বেগ পাইতেছি, মানে গড়ে। ঠিক আছে? সো আগে পরে ত্বরণ মানে বেগ বাড়ছে নাকি কমছে সেটা ডাজন্ট ম্যাটার। ফাইনালি কি আছে? 25 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আদিতে কি ছিল? 5 মিটার পার সেকেন্ড। তো এই দুটার গড় নিয়ে যেটা হয়েছে সেটাই হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এটাও পাইছি আমরা গড় বেগ। ঠিক আছে, দেখো তো এখন আমরা যদি এই গড় বেগ ভিটাকে এইভাবে লিখতে পারি না, যে ভি, এই গড় বেগ আমাদের ভি, সেই এই গড় বেগ ভিকে আমরা ক্যাপিটাল ভি আকারে লিখি, এই যে ক্যাপিটাল ভি, গড় বেগ ভি। ঠিক আছে, তো ধরে নাও এটা হচ্ছে আমাদের গড় বেগ ভি, হচ্ছে ক্যাপিটাল ভিকে বড় করে লিখি। তো ক্যাপিটাল ভি স্মল ভি দুটো তো একই দেখা যায়, এই জন্য ঝামেলা। তাহলে ধরো ক্যাপিটাল ভি গড় বেগ। হ্যাঁ, তাহলে এখানে ভি হচ্ছে আমাদের এই যে ক্যাপিটাল ভি হচ্ছে গড় বেগ। তো এটা হচ্ছে আমাদের গড় বেগ। তাহলে আমরা এটা গড় বেগ পাইছি। এখন গড় বেগ কিভাবে বের হয় দেখো। এই গড় বেগ ভি ইকুয়াল টু আমরা বলতে পারি না যে ভাই আদিতে আমাদের কি ছিল? ইউ, আর শেষে আমাদের কি হয়েছে? ভি, ইউ প্লাস ভি। এখন গড় বের করে কিভাবে বলো? রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। এখানে কয়টা রাশি? দুইটা রাশি, ইউ আর ভি। তো এই দুইটাকে যোগ করতেছি, ইউ প্লাস ভি। তাহলে ভাগ করবো কত দিয়ে? 2 দিয়ে। কারণ গড় কিভাবে বের করে? উপরে হচ্ছে গিয়ে যতগুলা রাশিকে যোগ করব, আর উপরে হচ্ছে গিয়ে সবগুলো রাশির যোগফল, নিচে হচ্ছে গিয়ে যতগুলা রাশির যোগ করবো। তো এখানে কাকে যোগ করতেছি? ইউ আর ভি কে যোগ করতেছি। তাহলে কয়টা যোগ করতেছি? 2টা। তাহলে ভাগ করবো কি দিয়ে? 2 দিয়ে। যদি 3টা যোগ করতাম তাহলে ভাগ করতাম হচ্ছে 3 দিয়ে। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 পাইতেছি আমরা। দেখো এখন ইউ কত বলো? ইউ হচ্ছে আমাদের 5, আর ভি কত? ভি হচ্ছে আমাদের 25 ডিভাইডেড বাই 2। দেখো এখানেও আমাদের কত আসবে? 15 মিটার পার সেকেন্ডই আসবে। 15 মিটার পার সেকেন্ডই আসবে। তাহলে আমি কি তোমাকে বুঝাইতে পারছি যে এখানে যদি আমি বেগ বের করি তাহলে সেই বেগটা কি বলতো? গড় বেগ। সেই বেগটা কি? গড় বেগ। তাহলে আমরা এই জিনিসটাকে এবার এভাবে একটুখানি মডিফাই করে লিখতে পারি কিনা ভাইয়া? সো এই ফর্মুলা দিয়ে যেটা বের হয় সেই বেগটা হচ্ছে কি? গড় বেগ। এটা আমি তোমাকে বুঝাইতে যদি পারি তাহলে আমি এখন এই জিনিসটাকে ব্যবহার করে একটা জিনিস লিখবো। খেয়াল করো, এই জিনিসটাকে ব্যবহার করে একটা জিনিস লিখবো। সো এটা আমাদের গড় বেগ আসছে। তো ওকে, সো এটাকে আমি একটুখানি ছোট করে রেখে দিই। কিভাবে ছোট করে রাখবো? এভাবেই ছোট করে রেখে দেই। সো এই জিনিসটা আমরা যেভাবে করছি ওইভাবে একটা আমরা রেখে দিলাম। তো এটার একটুখানি সুন্দর করে লিখি 15 মিটার পার সেকেন্ড। দেখো, সো এখন এখানে দিয়ে কি লিখতে পারি? দেখো এখানে দিয়ে আমরা লিখতে পারি যে এখানে আমরা লিখতে পারি যে এই যে ক্যাপিটাল ভি, যেটা মানে গড় বেগ, সমান সমান হচ্ছে কি? s/t। ক্যাপিটাল ভি মানে কি? s/t। তাহলে এই ভি কি? ভি হচ্ছে গড় বেগ। এখন গড় বেগ বের করে কিভাবে? ইউ প্লাস ভি বাই 2 দিয়ে। তাহলে আমরা এখানে এই ভি কে কি করতে পারি? ইউ প্লাস ভি বাই 2 দিয়ে সাবস্টিটিউট করতে পারি। তাহলে ইউ প্লাস ভি বাই 2 এটা দিয়ে সাবস্টিটিউট করে ফেললাম। আর এই পাশে আমাদের কি থাকবে বলতো? এই পাশে থাকবে ভাইয়া s/t, ইউ প্লাস ভি বাই 2, আর ওই পাশে থাকলো হচ্ছে s/t। এখন s ইকুয়াল টু আমরা কি লিখে ফেলতে পারি বলো? s ইকুয়াল টু আমরা লিখে ফেলতে পারি যে এই s-টাকে ধরো আমরা রাখবো। আচ্ছা, এভাবে লিখতে পারি না এই জিনিসটাকে তো এভাবেও লিখতে পারি যে এই যে s/t-টাকে এই পাশে রাখলাম, আর ওই পাশে হচ্ছে আমাদের ইউ প্লাস ভি বাই 2-টাকে রাখলাম। ঠিক আছে, এবার s-টাকে রেখে ইউ প্লাস ভি বাই 2 এর সাথে টি এই ভাগাকার ওই পাশে গিয়ে গুণ করে দেবো। তো এখানে আমরা কি লিখতে পারি? দেখো s ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 তার সাথে গুণ হইলো, এই পাশে গিয়ে কে গুণ হয়ে গেল? ইন্টু টি গুণ হয়ে গেল। খেয়াল করো, এই যে এইটা কিন্তু হচ্ছে আমাদের, এই যে এটা ছিল আমাদের 1 নম্বর ফর্মুলা প্রুফ। এই যে 2 নম্বর ফর্মুলাটা কিভাবে আসছে সেটা আমরা দেখে ফেলছি। দেখো এই যে এইটা হচ্ছে আমাদের 2 নম্বর ফর্মুলা। ওকে, সো 2টা ফর্মুলা আমরা অলরেডি প্রুফ করে ফেলছি। ধরো এইটাকে হচ্ছে আমি সুন্দর করে বক্স করে নিই। এই যে দেখো এটা একটা ফর্মুলা। সো এই ফর্মুলাটা আমরা প্রুফ করে ফেলছি, আর এটা তো আমাদের ডিরেক্টলি ত্বরণ থেকেই আসছে। সো এটা আমাদের ওরকমভাবে না বললেও চলে, ওরকমভাবে প্রুফ করে ফেলছি, না বললেও চলে, তারপরেও দেখা দিচ্ছি। এগুলো হচ্ছে কি আমাদের ফর্মুলা। তো দেখো অলরেডি আমাদের 2টা ফর্মুলা প্রুফ করে ফেলছে। এখন এই ফর্মুলাগুলো আরও বাকি ফর্মুলাগুলোকে প্রুফ করা যায়। দেখো
এখন এখান থেকে এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি না। তো এখন এই ভি ইকুয়ালটা আমরা কি লিখতে পারি বলতো, ইউ প্লাস এটি না। এই যে এখানে ভি কিন্তু শেষ বেগ, আর এখানে ভি ছিল হচ্ছে গড় বেগ, এইখানে এই ক্যাপিটাল ভি ছিল হচ্ছে গড় বেগ, বাট এই ভিটা হচ্ছে গিয়ে শেষ বেগ, এবং এই ভিটাও কিন্তু শেষ বেগ। এই যে ইউ প্লাস ভি আমরা দেখছি যে এই ভিটা শেষ বেগ হচ্ছে 25 ব্যবহার করছি। তাহলে আমরা জাস্ট এই ভি এর জায়গায় এটাকে যদি একটু সাবস্টিটিউট করে দেখি কি আসে, তাহলে আমরা এখানে কি লিখতে পারতেছি, এস ইকুয়াল টু, দেখো খেয়াল করো, এস ইকুয়াল টু হচ্ছে আমাদের ইউ এর জায়গায় ইউ থাকলো প্লাস ভি, এই যে ভিটা ভি এর জায়গায় আমরা কি লিখতে পারি, ইউ প্লাস এটি লিখতে পারি। ভি এর জায়গায় আমরা কি লিখতে পারি, ইউ প্লাস, এখানে দেখো কি লিখতে পারি, এটি। ভি এর জায়গায় আমরা কি লিখতে পারি, ইউ প্লাস এটি। আর এখানে ডিভাইডেড বাই 2 যেটা ছিল সেটা এখানে থাক, এবং এখান থেকে আমরা এই যে টি এর জায়গায় টিটা আমাদের থাকলো। বুঝতে পারছো? তাহলে এখানে খেয়াল করো, উপরে ইউ আর ইউ দুইটা ইউ চলে আসছে না, এখানে উপরে কয়টা ইউ চলে আসছে বলো, দুইটা ইউ। এখানে উপরে তুমি যদি একটু খেয়াল করো দুইটা ইউ চলে আসছে, এই যে ইউ প্লাস ইউ, তাহলে উপরে হচ্ছে 2u প্লাস এটি, ঠিক আছে। তো উপরে যে ব্র্যাকেটের ভেতরে এখানে কি আসতেছে দেখো, 2u প্লাস হচ্ছে এটি বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে গিয়ে টি। এবার টিটা দিয়ে সবাইকে গুণ করে দাও, টিটাকে দিয়ে সবাইকে গুণ করে দাও। যদি টিটাকে দিয়ে সবাইকে গুণ করে দাও তাহলে 2ut প্লাস এ টি স্কোয়ার, মানে টিটা তো উপরে গুণ হবে, তাই না? এরকম যদি গুণ আকারে থাকে ভগ্নাংশের সাথে সেটা উপরে গুণ হয়, তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 2ut প্লাস হচ্ছে এ টি স্কোয়ার, ধর এ টি স্কোয়ার বাই হচ্ছে 2ut, এই টিটাকে উপরেরটার সাথে গুণ করে দিলাম, 2ut প্লাস এ টি স্কোয়ার বাই হচ্ছে 2। এবার খেয়াল করো, এবার আমরা কি করতে পারি ভাইয়া, এবার খেয়াল করো 2ut প্লাস এ টি স্কোয়ার বাই 2। তো এবার 2টাকে আমরা যার নিচে দিয়ে দিতে পারি, এভাবে লিখতে পারি যে 2ut বাই 2 প্লাস হচ্ছে এ টি স্কোয়ার বাই 2। এই দেখো এই 2 আর 2 কাটা, তাহলে এখানে তুমি কি পাবা, এখানে তুমি পাবা হচ্ছে ইউটি, এখানে তুমি পাবা হচ্ছে ইউটি প্লাস হচ্ছে এখানে তুমি পাবা হচ্ছে এ টি স্কোয়ার আছে না, এখানে তুমি কি পাইলা, এ টি স্কোয়ার। তাহলে এই যে 2টাকে তুমি এভাবে লিখতে পারো না, হাফ, আর এখানে এ টি স্কোয়ারকে এভাবে লিখে দিলাম এ টি স্কোয়ার। শেষ, দেখো আমাদের 2 নম্বর ফর্মুলাও প্রুফ শেষ। বুঝছো? এটাকে একটুখানি ছোট করি, এটাকে একটুখানি ছোট করলেই আমাদের প্রুফটা দেখতে পাবা হয়ে গেছে, ঠিক আছে। এই এখন দেখো, সুতরাং আমরা এখান থেকে কি লিখতে পারি, এস ইকুয়াল টু আমরা কি পাইছি, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সো আমরা এটা লিখে দিতে পারি যে ভাইয়া, সুতরাং আমাদের এখানে এস ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস এখানে হাফ এ টি স্কোয়ার। এস ইকুয়াল টু কি আসতেছে, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সো এটাকে আমরা এখন ব্র্যাকেট দিয়ে দিই, দিলাম। তো এইটা ছিল আমাদের কয় নম্বর ফর্মুলা বলো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা ছিল হচ্ছে আমাদের 3 নাম্বার ফর্মুলা প্রুফ, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন জাস্ট আমাদের আরেকটা ফর্মুলা লাগে, সেই ফর্মুলাটা আমরা জাস্ট এখন একটু প্রুফ করে ফেলি। সো দেখো, মোটামুটি আমরা যে কয়টা ফর্মুলা দেখছি এখানে, দেখো যে কয়টা ফর্মুলা দেখছি, v equal to u plus at, s equal to ut plus half at square, s equal to u plus b by 2 into t, এটা করে ফেলছি। এখন জাস্ট কোনটা দরকার বলতো, v square equal to u square plus 2s, বাকি সব পেয়ে গেছি। দেখো v equal to u plus at, s equal to u plus b by 2 into t, s equal to ut plus half at square, এটাও পেয়ে গেছি। এখন আমাদের জাস্ট লাগবে কোনটা, এটা। সো আমরা এখানে পাইতেছি হচ্ছে v equal to u plus at। সো আমরা এখানে লিখি, এই যে এটা যেটা পাইছি ওটা একটুখানি লিখি। দেখো v equal to u plus এটি, এই যেটা পাইছি ওটাই লিখলাম, v equal to u plus এই যে এটি। এবার বোথ সাইডকে আমি কি করে দেবো, স্কোয়ার করে দেবো। v স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে u প্লাস এটি হোল স্কোয়ার, v স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে u প্লাস এটি হোল স্কোয়ার। এখন আমি জাস্ট ফর্মুলাটা যদি ফেলি, তো এখানে আমাদের v স্কোয়ার আসতেছে, আর এই পাশে আসতেছে u স্কোয়ার, এই যে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, a স্কোয়ার প্লাস হচ্ছে 2a মানে হচ্ছে u, আর হচ্ছে b মানে হচ্ছে এটি প্লাস হচ্ছে এটি হোল স্কোয়ার। দেখছো, এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, এটি হোল স্কোয়ার, এরকম ভাবে আসছে আমাদের। সো এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা v স্কোয়ারের জায়গায় v স্কোয়ার থাকলো, এখানে আমরা লিখতে পারি হচ্ছে u স্কোয়ার প্লাস হচ্ছে 2u80। তো এখানে আমাদের থাকলো হচ্ছে 2u80, আর এখানে থাকলো আমাদের প্লাস a স্কোয়ার টি স্কোয়ার। বুঝছো? এখন দেখো এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে v স্কোয়ার ইকুয়াল টু এই যে u স্কোয়ার। দেখো ওইখানে আমরা কি লিখতে পারি, এই যে u স্কোয়ারের জায়গায় u স্কোয়ার থাকলো, এই যে u স্কোয়ারের জায়গায় u স্কোয়ার থাকলো, প্লাস এই যে 2u80, এখান থেকে আমি যদি 2aটাকে কমন নিই,
2a-টাকে যদি আমি কমন নিই তাহলে দেখো 2a-টাকে জাস্ট কমন নিয়ে নিলাম, তো এখান থেকে 2a-কে কমন নিয়ে নিলাম, এই যে 2u_at থেকে 2a-কে কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে কি ut। তাহলে এখানে আমাদের থাকলো হচ্ছে ut, বাট এখান থেকে যে 2a কমন নিছি এ তো আছে বাট 2 তো নাই, তো যেটা নাই সেটা যদি কমন নিয়ে নিই তাহলে ওটার নিচে কি করে দিতে হয়, ভাগ করে দিতে হয়। দেখো এখানে আমি দেখো 2a কমন নিছি বাট এখানে কোনো 2 নাই, তাহলে আমাকে আগেই করতে হবে কি একটা 2 দিয়ে ভাগ করে দিতে হবে 1/2, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এবার দেখো 2 আর 2 গুণ করো, 2 আর 2 কাটা 1 থাকবে, তাহলে আমাদের এটা মিলবে। সো যেটা নাই সেটা যদি এখানে আমরা লিখি তাহলে আগেই ওটা দিয়ে কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। আশা করি তোমরা বুঝতেছো যে আমি কি করতেছি। সো আমরা এটা দিয়ে ভাগ করে দিলাম, আর এখানে আমাদের a স্কোয়ার টি স্কোয়ার ছিল, a নিয়ে নিছি, তাহলে থাকবে কি a টি স্কোয়ার, তাহলে এখানে কি থাকলো a টি স্কোয়ার থাকলো, বুঝা যায়, a টি স্কোয়ার থাকলো, তাহলে ut প্লাস হাফ a টি স্কোয়ার থাকছে। এখন দেখো এখান থেকে আবার দেখো, এখান থেকে আমাদের থাকলো হচ্ছে b স্কোয়ার ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2a, এখানে পরিচিত লাগতেছে না ut প্লাস হাফ a টি স্কোয়ার, কোনটা ut প্লাস হাফ a টি স্কোয়ার, এখানে কি লিখতে পারো, তো ut প্লাস হাফ a টি স্কোয়ারের জায়গায় তুমি লিখে দিতে পারো হচ্ছে s, তাহলে v স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে u স্কোয়ার প্লাস হচ্ছে 2as। তাহলে আমাদের এই ফর্মুলাটাও আমরা প্রুফ করে ফেললাম, বুঝছো? সো এই যে দেখো সুন্দর করে আমরা এই ফর্মুলাটাও প্রুফ করে ফেললাম, ওকে। এই তো ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as। এখন আমাদের আর একটা ফর্মুলা বাকি থাকে, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি, ওই ফর্মুলাটা। সো এখন এস ইকুয়াল টু ভিটি ওই ফর্মুলাটা আমরা যদি এখানে একটু প্রুফ করতে চাই, কোথায় করা যায়, এখানেই করে দিই, দেখো এখানেই করে দিই, যে এখান থেকে কি পাইছি, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই হচ্ছে 2। এখন আচ্ছা একটা পেজ নিই, দাঁড়ো পেজ নিব, এই পেজ নিয়ে এই জিনিসটাকে একটুখানি কপি করে নিই, এই জিনিসটাকে একটুখানি কপি করে নিই, এই ফিগারটা আমাদের লাগবে, এই ফিগারটা একটু লাগবে। সো এই জিনিসটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে নিয়ে আসলাম। লাস্ট একটা ফর্মুলা আমাদের প্রুফ করতে হবে, সেটা হচ্ছে আমাদের কি বলো, এই ফর্মুলাটা হচ্ছে আমাদের এস ইকুয়াল টু ভিটি। তো ওইখান থেকে আমরা যেটা পাইছি, দেখো এস ইকুয়াল টু আমরা পাইছি হচ্ছে ইউ প্লাস ভি, দেখো এস ইকুয়াল টু আমরা পাইছি ইউ প্লাস ভি বাই 2 ইন্টু হচ্ছে গিয়ে টি, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এই ফর্মুলাটা আমরা আগের ইয়ারটা থেকে পাইছি। এখন খেয়াল করো, গাড়িটা যদি সমবেগে চলে, মনে করো গাড়িটা এখন কোন বেগে চলবে, আমরা এই কেসটা নিয়ে আসছি, যে এই কেসে আমরা কি আলোচনা করবো ভাইয়া, সমবেগের কেস। তো আমরা এখানে আলোচনা করতেছে হচ্ছে সমবেগের কেস। তো গাড়িটা এখন চলতেছে সমবেগে, তাহলে সমবেগে যদি চলে তাহলে ত্বরণ কত, 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন? কারণ সমবেগে ত্বরণ থাকে না। এটার কারণ কি বলো, এটার কারণ কি, আমরা বলতে পারি যে সমবেগে ত্বরণ শূন্য। সমবেগে যখন গাড়ি চলবে, সমবেগে যখন গাড়ি চলবে, সমবেগে ত্বরণ শূন্য, ঠিক আছে, এটা মাথায় রাখবা, এটা মুখস্থ রাখবা, যে সমবেগে যখন গাড়ি চলবে মানে আগেও যে বেগ ছিল পরেও সেই বেগ হবে। তাহলে দেখো তো, এই যে শেষ বেগ, আদি বেগও হচ্ছে গিয়ে তোমার 5 মিটার পার সেকেন্ড, তাহলে শেষ বেগও কি হবে বলতো, 5 মিটার পার সেকেন্ডই হবে, বুঝতে পারছো, সময় যা লাগুক, ঠিক আছে। তো এখানে অবশ্যই 300 মিটার যাবে না, এখন যেহেতু টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সমবেগে যাচ্ছে, 300 মিটার যাবে না, ওটা সমত্বরণে 300 মিটার যেত। বাট এখন দেখো কোনো না কোনো একটা ডিস্টেন্স যাবে, সেটা আমরা বের করে ফেলতে পারবো, কোনো বেগ বিষয় না। এই যে 5-20-100 মিটার যাবে এখন আমরা, কারণ সমবেগে বেগ বের করে ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি, আমরা দেখতেছি, সেটাই আমরা প্রুফ করবো। সো ইউ ইকুয়াল টু হচ্ছে আমাদের 5 মিটার পার সেকেন্ড, এবং ভি শেষ বেগ যেটা, সেটাও কি 5 মিটার পার সেকেন্ড। কারণ কি, ত্বরণ শূন্য মানে কি, সময়ের সাথে সাথে বেগ বাড়ে নাই, বেগ যা ছিল তাই আছে। দেখো বেগ আগে 5 মিটার পার সেকেন্ড, শেষ বেগও কি 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে একটা কথা বলতে পারি যে সমবেগে আমরা এই কথাটা বলতে পারি যে সমবেগে যখন চলবে ইউ আর ভি, এই দুটা জিনিস কি সমান, ইউ ইকুয়াল টু ভি। সো আমরা এখানে যদি এখন এই ইউ ইকুয়াল টু ভি এই ইনফরমেশনটাকে রিপ্লেস করে দিই, তো এখান থেকে দেখো এস ইকুয়াল টু তুমি কি পাবা, এস ইকুয়াল টু তুমি কি পাবা, দেখো এখান থেকে তুমি পাইতেছো ইউ ভি তো সেম, তাহলে এখানে তুমি কি লিখতে পারো, ভি প্লাস হচ্ছে ভি ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে গিয়ে রাখতে পারো টি, বুঝছো। তো এখান থেকে দেখো ভি প্লাস ভি কত হবে, 2v, তাহলে এখান থেকে তুমি কি পাইলে এস ইকুয়াল টু ভি প্লাস ভি, সেটা হচ্ছে গিয়ে 2v
2v/2 ইন্টু হচ্ছে গিয়ে t, 2 কাটা, সুতরাং এখান থেকে তুমি যেটা পাওয়া যাচ্ছ, সুতরাং এখান থেকে তুমি যেটা পেয়ে যাচ্ছ s = vt। তাহলে এটা আমরা কি বের করব? সমবেগে দূরত্ব বের করার সূত্র। সো এটা আমাদের কিসের সূত্র? এটা আমাদের কিসের সূত্র? সমবেগে সরণের সূত্র। সমবেগে সরণ, সমবেগে সরণ। তো এটা হচ্ছে আমাদের সমবেগে সরণের সূত্র, বুঝতে পারছো? যদি সমবেগ থাকে মানে হচ্ছে ত্বরণ শূন্য, সমবেগ থাকে মানে হচ্ছে কি ত্বরণ শূন্য, তখন সেটা হচ্ছে সমবেগের সরণের সূত্র। দেখো এস কিন্তু আমরা আরো কয়েকবার বের করছি, এখানে 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 এস বের করছি, এখানে এস বের করছি, আর কোথায় এস বের করছি, এখানে এই যে দেখো ওইখান থেকে এই ফর্মুলাটাতেও কি এস ব্যবহার করছি। এই সবগুলা কিসের ছিল বলতো? ত্বরণ ছিল। তাহলে এই কেসটা আমাদের ছিল হচ্ছে সমত্বরণ। তো এই কেসটা আমাদের কি ছিল বলতো? সমত্বরণ। এই কেসটা ছিল আমাদের সমত্বরণ, বাট এই কেসটা হচ্ছে আমাদের সমবেগ, ত্বরণ যেখানে কি শূন্য। তাহলে আমরা এই সরণ বের করার টোটাল কয়টা সূত্র পেলাম? সরণ, এই যে দেখো সরণ বের করার টোটাল কয়টা সূত্র পাইলাম ভাইয়া? সরণ বের করার টোটাল কয়টা সূত্র পেলাম? দেখো একটা পাইছি হচ্ছে s = vt। দেখো s = হচ্ছে vt, যেটা শুধুমাত্র সমবেগে, এটা হচ্ছে কি আমাদের শুধুমাত্র সমবেগে মানে বেগ যখন সমান থাকবে এটার মানে হচ্ছে ত্বরণ শূন্য, এটার মানে হচ্ছে গিয়ে কি ত্বরণ a = হচ্ছে 0। এই ক্ষেত্রে s = আমরা vt ফেলবো। বাট ত্বরণ যদি a থাকে তাহলে s বের করার সূত্র কয়টা? দেখো এখানে s = আমরা কি লিখতে পারি? প্রথমে হচ্ছে u + v/2 × t, মানে আদি বেগ, শেষ বেগ এবং সময় দেওয়া থাকলে s বের করার সূত্র একটা। আর s = হচ্ছে আরেকটা পাইছি আমরা ut প্লাস হচ্ছে হাফ at², মানে ত্বরণ দেওয়া থাকলে, যেমন দেখো এখানে কিন্তু সমত্বরণে বেগ, বাট এখানে কিন্তু ত্বরণ লাগে না, কিন্তু এখানে ত্বরণ লাগে, আদি বেগ লাগে আর ত্বরণ লাগে এবং সময় লাগে। তাহলে s = ut প্লাস হাফ at²। ওকে, আরেকটা আমরা এখান থেকে বেগের হচ্ছে তোমাদের সরণের সূত্র পাবো, সেটা হচ্ছে v² = u² প্লাস 2as। এখান থেকে যদি আমরা এই সূত্রটা আনতে চাই তাহলে আমরা কি পাবো বলো? v² - u² ডিভাইডেড বাই হচ্ছে 2a, বুঝছো? v² - u² ডিভাইডেড বাই হচ্ছে 2a। তো এটাও আমরা চাইলে এখানে লিখতে পারি s, এই যে s = আমাদের যেটা আসবে সেটা হচ্ছে v² - u²/2a। মানে কি করছে এখানে? কিচ্ছু করি না। দেখো এই যে এখানেও তো একটা s আছে, তাই না? সমতরণ এখানে একটা s আছে না? এই sটা যদি তুমি নিয়ে আনতে চাও তাহলে u-টাকে ওই পাশে পাঠিয়ে দাও, v² - u², আর 2as এর এই যে s এর সাথে যে 2a আছে সেটাকে নিচে পাঠিয়ে দাও, তাহলে s = v² - u²/2a। তো এই যে এই সূত্রগুলো কখন ফেলতে পারবা? এই সূত্রগুলো কখন ফেলতে পারবা? s = v² - u²/2a, s = ut plus half at², s = u plus v/2 × t। এগুলো হচ্ছে সমত্বরণে যখন a ত্বরণ থাকবে, ঠিক আছে? সমত্বরণে সরণ বের করার এই হচ্ছে গিয়ে সব সূত্র, সমত্বরণে। তো সমত্বরণটা, এই ত্বরণটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? a দিয়ে প্রকাশ করি। সমত্বরণে দূরত্ব বের করার সূত্র হচ্ছে এগুলা, দূরত্ব বা সরণ, এবং সমবেগে দূরত্ব বা সরণ বের করার সূত্র হচ্ছে এগুলা। আর আমরা সমবেগে অনলি একটা ইউজ পাবো সূত্র, সেটা হচ্ছে s = vt। তো আশা করি এতটুকু বুঝতে পারছি। তো চলো এবার আমরা এই গতির সমীকরণ রিলেটেড কয়েকটা MCQ করে নিই। তো এখানে গতির সমীকরণ কয়টি? প্রথমে প্রশ্ন হচ্ছে গতির সমীকরণ কয়টি? দেখো এখানে তোমার বইয়ের এস্টাবলিশ গতির সমীকরণ হচ্ছে 4টি, ঠিক আছে, যেটা বইয়ে প্রুফ করা। বাট আমরা দেখতেছি গতির সমীকরণ অনেকগুলো দেখছি, আমরা দেখো অনেকগুলো দেখছি, আবার ডান বাম করে অনেকগুলো বানানো যায়। বাট এস্টাবলিশ তোমার বই অনুযায়ী গতির সমীকরণ 4টি। সেই 4টি কি কি আমি তোমাকে বলি। এই ফার্স্ট ফর্মুলা হচ্ছে v = u প্লাস হচ্ছে at, এটা একটা ফর্মুলা, এস্টাবলিশ ফর্মুলা, v = u প্লাস at। এটা হচ্ছে s = দেখো s = হচ্ছে ut প্লাস হচ্ছে হাফ at², এটা একটা ফর্মুলা, এটা 1 নম্বর ফর্মুলা ধরো, এটা হচ্ছে 2 নম্বর ফর্মুলা ধরো। 3 নম্বরে তোমাকে যেটা দিতে পারি আমি, s = u plus v/2 × t, u plus v/2 × t, এটা হচ্ছে 3 নম্বরের ফর্মুলা। আর 4 নম্বরে যে ফর্মুলাটা এস্টাবলিশ ফর্মুলা সেটা হচ্ছে s = v² হচ্ছে u² প্লাস হচ্ছে 2as। সো এরকম ভাবে 4টা যে ফর্মুলা আছে, এই 4টা ফর্মুলা দিয়েই হচ্ছে মূলত তোমার গতিগুলোকে সবগুলোকে ব্যাখ্যা করা যায়। এই জন্য বইয়ের এস্টাবলিশ ফর্মুলা অনুযায়ী গতির সমীকরণ হচ্ছে 4টি, একটা বোর্ডে আসছিল, এভাবে তুমি অ্যান্সার করতে পারবে। এখন দেখো একটি বস্তু স্থির অবস্থা হতে যাত্রা শুরু করলে, স্থির অবস্থা এই কথাটা শোনার মানে ইউ হচ্ছে গিয়ে 0, মানে আদিতে বস্তুর কোনো বেগ ছিল না, ঠিক আছে? স্থির অবস্থা এই কথাটার মানে হচ্ছে ইউ আদিতে, মানে শুরুতে, যাত্রার শুরুতে বস্তু একদম স্থির ছিল, তাহলে আদি বেগ কত? 0। প্রথমে স্থির মানে কি? এই যে আমি স্থির দাঁড়ায় আছি, কোনো বেগ আছে না, আমি চলতে শুরু করলাম,
তখন গিয়ে আবার একটা বেগ হবে। বাট এই যে আদিতে শুরুতে আমি স্থির ছিলাম, এই কথাটা শুনলে স্থির অবস্থা বা আদি অবস্থা, এটা হচ্ছে ইউ ইকুয়াল টু 0 হতে যাত্রা শুরু করলে এর সরণ নির্ণয়ের জন্য নিচের কোন সমীকরণটি প্রযোজ্য? তো সরণ বের করার সূত্র তো আমরা সবগুলোই দেখছি। এখানে এস ইকুয়াল টু এটি স্কোয়ার, এস ইকুয়াল টু এটি স্কোয়ার তো আসবে না, দেখো এস ইকুয়াল টু ইউ প্লাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্লাস হাফ এটি স্কোয়ার। যদি এটাও আসে আমাদের, ইউ যেহেতু 0 তাহলে এস ইকুয়াল টু আমাদের এটা আসতে পারে হাফ এটি স্কোয়ার, এটা আসতে পারে। বাট এরকম কোনো অপশন আছে? নেই। আবার এখানে যেহেতু স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে আস্তে আস্তে হচ্ছে বেগ বাড়ছে, তাহলে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে বেগ বাড়ছে, তাহলে সমতরণ তো হবে না, তাহলে এস ইকুয়াল টু ভিটি, ওই ফর্মুলা তো ফেলা যাবে না। আরেকটা আছে না, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তো ওই অনুযায়ী যদি আমি ফেলতে চাই, এস ইকুয়াল টু ইউ যেহেতু 0 তাহলে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, তাহলে এখানে দেখো ইউ যেহেতু 0 তাহলে ভি বাই 2 ইন্টু টি। এরকম কোনো ফর্মুলা আছে যে ভিটি বাই 2 নাই? এটাও নাই। তাহলে আর কি বাকি থাকে? আর বাকি থাকে হচ্ছে এস ইকুয়াল টু হচ্ছে আমাদের কি দেখো, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই হচ্ছে 2a, ওই যে একটু আগে যেটা দেখাইলাম। তো এখানে ইউ তো 0, তাহলে এখানে আমাদের আসবে কি দেখো তো, ভি স্কোয়ার বাই 2a আছে অপশনে কোথাও, ভি স্কোয়ার বাই 2a, এই যে ভি স্কোয়ার বাই 2a। আমরা সবগুলো দিয়ে চেক করে দেখলাম, এটা দিয়ে চেক করে দেখলাম, আমরা এইভাবে দেখলাম, এটা দিয়ে দেখলাম, এটা দিয়েও দেখলাম, এবং এটা দিয়েও, মানে এভাবে দেখলাম আর কি, অনেকগুলো দিয়ে দেখলাম। তো দেখলাম লাস্টে আমাদের কোনটা দিয়ে মিলতেছে বলো, এই যে এটা দিয়ে আমাদের লাস্টে মিলতেছে, এটা দিয়ে আমাদের মিলতেছে। বুঝতে পারছো? এই সরণের এই সূত্রটা দিয়ে আমাদের এই ম্যাথটা মিলে গেল। এইরকম ভাবে সূত্রগুলো যদি ভালো মতো পারো তাহলে গিয়ে তুমি হচ্ছে গিয়ে বুঝবা এখানে কি করছি, বুঝতেছো না? এই যে ইউ 0 বসাই দিছি, তো ভি স্কোয়ার মাইনাস 0 মানে কি ভি স্কোয়ার বাই হচ্ছে গিয়ে 2a, ভি স্কোয়ার থেকে 0 বিয়োগ করলে তো ভি স্কোয়ারে থাকবে বাই 2a, ওই যে ভি স্কোয়ার বাই 2a। এবার দেখো নিচের কোনটি সঠিক? এখন সঠিক এই যে ভি ইকুয়াল টু এস টি না, এস ইকুয়াল টু ভিটি হবে, এস ইকুয়াল টু ভিটি হবে, তো ভি ইকুয়াল টু এস টি তো হবে না, তাই না? তো প্রথমটা রং। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস ইকুয়াল টু দেখো, এস ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, বাট এখানে কি টি স্কোয়ার দিছে না? দেয় নাই, তাহলে এটাও তো হবে না। তো এখন দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে, এই যে দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as, বাট এখানে কি দিছে? শুধু 2as দিছে, ইউ স্কোয়ার কিন্তু দেয় নাই, ঠিক আছে? আবার এখানে দিচ্ছে টি ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু, আমরা জানি হচ্ছে এস ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে গিয়ে টি। এবার টিটাকে যদি এই পাশে আনি তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে টি ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু 1/s। দেখো টিটা এই পাশে চলে আসবে যদি আসে। আচ্ছা দাঁড়াও, ঠিকঠাক লিখছি তো? এসটি দিয়ে ভাগ করলে না, ঠিক লিখি নেই, এটা উল্টা যাবে আর কি। টিটাকে যদি রাখি, এটাকে যদি পাঠাই, তাহলে এস ইন্টু 2/u প্লাস ভি এরকম আসবে, ঠিক আছে? টিটাকে ধরো রাখলাম, এটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, উল্টে গেল 2/u প্লাস ভি, তাহলে এস ইন্টু 2/u প্লাস ভি, এটা আসছে অপশনে টি ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু এস আসছে, বাট হবে কি 2/u প্লাস ভি ইন্টু এস, এটাও না। তাহলে এইটার যদি ইউ 0 হয়, এই কন্ডিশনে এখান থেকে কি আসতে পারে বলতো? এই যে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2as আসতে পারে। কোন কন্ডিশনে? ইউ যদি 0 হয়। তাহলে আমরা কতটুকুকে অ্যান্সার বলতে পারি বলো? আমরা কিন্তু এতটুকুকে অ্যান্সার বলতে পারি। একটা কন্ডিশনে আমাদের এটার অ্যান্সার বলতে হবে, যে ধরে নিতে হবে যে ইউটা 0 ধরেই এটাই কারেক্ট আসে, ইউটাকে 0 ধরে এটা কারেক্ট আসে, ঠিক আছে? আদারওয়াইজ আর একটাও কারেক্ট আসে না, ইউটাকে 0 ধরে জাস্ট এটাই কারেক্ট আসে, তাহলে আমাদের এটাকেই কারেক্ট অ্যান্সার বলতে হবে। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 2as, এই যেটা কি করছে বুঝছো না? বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা ছিল ফর্মুলা। তো ইউ ইকুয়াল টু 0 বসাইলে বি স্কোয়ার ইকুয়াল টু 2as আসে, তাহলে এটা সঠিক হয়। তো ওই কন্ডিশনে এটা আমরা এখানে লিখছি, বাট বাকি কোনোটা আমাদের সাথে মিলতেছিল না। ঘ নাম্বারটা প্রায় মিলে গেছিল, বাট ইউ প্লাস ভিটা উপরে নিচে হইতো, বাট ওখানে ইউ প্লাস ভিটা উপরে দিয়ে দিচ্ছি, তো এটা হবে। আচ্ছা এবার দেখো গড় বেগের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তাহলে আমরা গড় বেগের সময় প্রুফ একটা দেখছিলাম, দেখো ইউ প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা ছিল, তাহলে ভিটি প্লাস হাফ এটি। আচ্ছা ভি গড় বেগ ভি আমরা লাস্টে কি পাইছিলাম দেখো তো? গড় বেগ আমরা ভি যেটা পাইছিলাম, এই যে গড় বেগ আমরা ভি যেটা পেয়েছি, ভি কোথায় পেয়েছি? হ্যাঁ ভি, এই যে গড় বেগ ভি থেকে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে ফাইনালি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার পেয়েছি। তো আর ওইখানে আমরা কি পাইছিলাম দেখো তো? এস পাইছি, তাই না? আচ্ছা গড় বেগ থেকে আমি এটা তোমাকে একটু বের করে দেখি, গড় বেগ থেকে এটা একটু বের করে দেখে যে আমরা গড় বেগ ভি এটা ইকুয়াল টু জানতাম হচ্ছে ইউ প্লাস ভি বাই 2, তো এখানে ইউ এর জায়গায় ইউ থাকতো, আর ভি জায়গায় হচ্ছে আমরা কি বসাই দিতাম? ইউ প্লাস এটি।
80/2, তাহলে এখানে আমরা কি পাইতাম বলতো 2u প্লাস হচ্ছে 80/2। এবার যদি 2 দিয়ে ভাগ করে দেই তাহলে এই যে u প্লাস হাফ 80 এটা আসবে আমাদের। 2 দিয়ে ভাগ করে দাও, 2 টু কাটা u, এই যে প্লাস 80 এর নিচে হাফ 80, তাহলে u প্লাস হাফ 80, বুঝছো? এই যে u প্লাস হাফ 80 কোনটা, এই যে u প্লাস হাফ 80 v গড়বেগ v গড়বেগ v v v হচ্ছে u প্লাস v/2। এখন v ইকুয়াল টু হচ্ছে আবার u প্লাস 80, u প্লাস 80 বসা যাবে u 2u, আর এখানে 80/2, তাহলে এই যে 2u কে 2 দিয়ে ভাগ করলে u প্লাস এখানে 80 কে হাফ দিয়ে ভাগ করলে হাফ 80, বুঝছো? a প্লাস 80 কে হাফ দিয়ে ভাগ করলে হাফ 80, ওই যে আমাদের ঘ নাম্বারটা আনসার। এবার আমরা দুইটা জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে অভিকর্ষ। অভিকর্ষ কি? অভিকর্ষ হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ বল। আমরা জানি পৃথিবী আমাদের হচ্ছে একটা বস্তু, যে কোনো বস্তুকে আকর্ষণ করে। আমরা পৃথিবীর উপর দাঁড়ায় থাকি কেন? কারণ পৃথিবী আমাদেরকে কি করে, নিজের দিকে আকর্ষণ করে। পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর আকর্ষণকে আমরা কি বলি, অভিকর্ষ। যেমন আমি এই কলমটাকে যদি ছেড়ে দিই, দেখো আমার হাতের উপর কলমটা পড়তেছে, তো এটা কেন নিচে পড়তেছে? আমি ছেড়ে দিলে উপরে যাচ্ছে না কেন? কারণ কি, পৃথিবী এটাকে নিজের দিকে টানতেছে। সেম ভাবে আমি ধরো যদি এখন লাফ দিই, আমি উপরে লাফ দেওয়ার চেষ্টা করবো, আমি চাবো উপরে যেতে, কিন্তু আমি নিচে পড়ে যাব। এটার কারণ কি? কারণ পৃথিবী আমাদেরকে কি করতেছে, নিজের দিকে টেনে রাখতেছে। পৃথিবী আমাদেরকে কি করতেছে, নিজের দিকে আকর্ষণ করতেছে। বুঝতে পারছো? পৃথিবীর আকর্ষণের কারণেই আমি লাফ দিতে পারবো না, আমি নিচের দিকে চলে যাবো। তো এই বলটাকে আমাদের কি বলা হয়, অভিকর্ষ বল। তাহলে এই মহাবিশ্বে পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর আকর্ষণই হলো আমাদের কি, অভিকর্ষ। এই অভিকর্ষকে তুমি মধ্যাকর্ষণও বলতে পারো, ঠিক আছে? মহাকর্ষ হচ্ছে আলাদা, পৃথিবীর বাইরে যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল সেটা হচ্ছে মহাকর্ষ। হ্যাঁ, আর পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর যে আমাদের আকর্ষণ বল, যেমন চাঁদ আর পৃথিবী কথাটা থাকলেই সেটাকে আমরা কি বলবো, অভিকর্ষ। অভিকর্ষের অপর নাম হচ্ছে মধ্যাকর্ষ। অভিকর্ষের অপর নাম কি বলতো, মধ্যাকর্ষ বা মধ্যাকর্ষণ। অর্থাৎ কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে আমরা কি বলবো, অভিকর্ষ। তোমাকে যদি বলি অভিকর্ষ বল কাকে বলে, তুমি সহজে বলবো পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর যে আকর্ষণ বল সেটাকে আমরা কি বলবো, মধ্যাকর্ষ বা অভিকর্ষ। বুঝতে পারছো? অভিকর্ষ বা হচ্ছে মধ্যাকর্ষণ। আশা করি বুঝতে পারছো। এখন আমরা জানি যদি কোনো বস্তুতে বল দেওয়া হয়, তুমি কোনো বস্তুতে বল দিছো, তাহলে ওই বস্তুর বেগের বৃদ্ধি পাবে, এবং ওই বেগের বৃদ্ধি পাওয়াটাকেই আমরা কি বলি, ত্বরণ। না, বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলি, ত্বরণ। তাহলে অভিকর্ষ যেহেতু একটা বল, এটা যদি আমাদের পৃথিবী হয়, চিন্তা, এটা যদি আমাদের পৃথিবী হয়, ধরে নাও এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা মনে করো পৃথিবীর উপরে একটা বস্তু। হ্যাঁ, এই বস্তুটাকে যখন পৃথিবী নিজের দিকে টানবে, এটা নিচের দিকে পড়তে থাকবে, তখন এটা একটা গতিশীল হবে। তখন এই বস্তুটাতে প্রত্যেক সেকেন্ডে বেগের মান বাড়বে। চিন্তা করো, এই কলমটা ছেড়ে দিলাম, প্রত্যেক সেকেন্ডে দেখবা যে স্পিডের আস্তে আস্তে বাড়তেছে, পড়েই গেল। প্রত্যেক সেকেন্ডে দেখবা স্পিড আস্তে আস্তে কি হইতেছে, বাড়তে এক সময় দেখবে অনেক জোরে পড়ছে। তুমি চিন্তা করো, একটা বস্তুকে 1 তালা থেকে ছেড়ে দিলে, যেটা যত জোরে পড়বে, একটা বস্তুকে 10 তালা থেকে ছেড়ে দিলে সেটা আরো অনেক জোরে পড়বে না। এটার কারণ কি? প্রত্যেক সেকেন্ডে বেগের মান কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। কারণ কি, প্রত্যেক সেকেন্ডে পৃথিবী এটাকে একটা বলে টানতেছে, এফ বলে মনে করো পৃথিবী এটাকে টানতেছে। তো অবশ্যই এখানে একটা কি কাজ করতেছে বলতো, ত্বরণ কাজ করতেছে। আর ওই ত্বরণটাকে প্রকাশ করা হচ্ছে জি দিয়ে, যেটাকে বলা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। যেহেতু অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণটা, সেটাকে বলা হচ্ছে কি বলতো, অভিকর্ষজ ত্বরণ। চ্যাপ্টার 3-তে এটা বিস্তারিত পড়বো, আপাতত জাস্ট এতটুকু বুঝে রাখো যে এই যে পৃথিবী এই বস্তুটাকে একটা এফ বলে নিচের দিকে টানতেছে, তাই একটা বল থাকলে সেখানে কিসের উদ্ভব হয়, ত্বরণের উদ্ভব হয়। আমি বুঝাইছিলাম ত্বরণ বোঝানোর সময় যে তোমার বন্ধু সাইকেল চালায় যাইতেছে, তুমি পেছন দিয়ে একটা বল দিলা, ধাক্কা দিলা, তোমার বন্ধুর স্পিড কিন্তু বেড়ে যাবে, তখন সেটাকে আমরা কি বলি, বল প্রয়োগের ফলে বস্তুতে ত্বরণের সঞ্চার হয়েছে। ত্বরণের সঞ্চার হলে কি হয়, বেগ বেড়ে যায়, কারণ বেগ বাড়ানোর হারটাই তো হচ্ছে ত্বরণ। বেগ কতটুকু বাড়তেছে সেটাই তো ত্বরণ। এখন পৃথিবী যেহেতু কোনো একটা বস্তুকে নিজের দিকে টেনে নামিয়ে ফেলবে, যেহেতু কোনো একটা বস্তুকে টেনে নিজের দিকে নামায় ফেলতেছে, তাহলে পৃথিবী বস্তুর উপর বল দিচ্ছে। তাহলে পৃথিবী যেহেতু বস্তুর উপর বল দেয়, তাহলে বস্তুর বেগ কি হবে, বেড়ে যাবে, ডেফিনেটলি বাড়ে। তুমি 10 তলা বস্তু থেকে একটা ছেড়ে দিয়ে একটা বস্তুকে দেখবে প্রত্যেক সেকেন্ডে বস্তুটার স্পিড বাড়তেছে। তো ওই স্পিডটা কত, ওই স্পিডটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, প্রত্যেক সেকেন্ডে বেগ, এই যে জি এর এটা স্ট্যান্ডার্ড ভ্যালু, হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে প্রত্যেক সেকেন্ডে এটার বেগকে, পৃথিবীতে কোনো একটা বস্তু যদি পড়ে, ওটার বেগকে 9.8
মিটার পার সেকেন্ড করে বাড়িয়ে দেয়। এই জন্য অভিকর্ষজ ত্বরণকে আমরা জি দিয়ে প্রকাশ করি এবং এটার স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে নেওয়া হয় 9.8 মিটার পার সেকেন্ড। যদিও পৃথিবীর আকৃতির উপর এই যে জি এর ভ্যালু নির্ভর করে, সেটা আমরা চ্যাপ্টার 3 বলে আলোচনা করবো, বাট আপাতত আমরা যে অভিকর্ষজ ত্বরণের সাথে পরিচিত হচ্ছি। ভাই পৃথিবী আমাকে কোনো একটা বস্তুকে টানতেছে, তার মানে বল দিতেছে, বল দিলে ত্বরণ থাকে, সেই ত্বরণটাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। এবং অভিকর্ষজ ত্বরণের একটা আদর্শ মান আছে, সেটা হচ্ছে জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড, এবং এটা একটা সমত্বরণ, মানে এইটা কখনোই চেঞ্জ হয় না। অভিকর্ষজ ত্বরণ কখনোই চেঞ্জ হয় না, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকে, এটা একটা সমত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণের সংজ্ঞাটা একটু দেখে নাও। আচ্ছা, এটা যেহেতু একটা ত্বরণ, তাহলে এটার একক তো দেখতে পাচ্ছ মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে এই যে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের কি একক। যেহেতু ভাই এটা একটা ত্বরণ, তাহলে ত্বরণের একক কি হবে, আর এটার যে মাত্রা হবে, এই যে দেখো একক কি হবে, একক তো বুঝতেই পারতেছো যে মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, আর মাত্রা ত্বরণের মাত্রাই হবে LT ইনভার্স ত্বরণের মাত্রাই হবে, বুঝছো। আর মাত্রাকে লেখা হয় থার্ড ব্র্যাকেট দিয়ে, তো তুমি চাইলে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারো যে মাত্রা হচ্ছে আমাদের LT ইনভার্স। তো এখন দেখো অভিকর্ষজ ত্বরণ এখানে কি লিখছে, অভিকর্ষজ বলের প্রভাবে ভূপৃষ্ঠে, এটা হবে আমাদের ভূপৃষ্ঠে, সো ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে, এই ফন্টটা এত বাজে, এটা চেঞ্জ করতে হবে, এই স্লাইডটা এই ফন্টটা লেখা যাবে না। মানে যখন লেখা হয় তখন দেখছি যে ঠিক আছে, বাট PDF করলে এই স্মার্ট বোর্ডে এটা চেঞ্জ হয়ে যায়। তাহলে বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে, একে জি দ্বারা প্রকাশ করা হয়। অভিকর্ষজ ত্বরণের মাত্রা হচ্ছে LT ইনভার্স টু SI বা আন্তর্জাতিক পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের একক, আচ্ছা সবই বলা আছে। হিসেবে সুবিধাতে অভিকর্ষজ ত্বরণের আদর্শ মান ধরা হয় 9.81 মিটার পার সেকেন্ড। সবই বলছি তোমাদের, কোনো কিছু আর বলা বাকি রাখিনি, সবই বলে দিছি, সবই করানো হয়ে গেছে। এবার চলো হচ্ছে আমরা সামনের দিকে আগাই, সেটা হচ্ছে আমাদের পরন্ত বস্তুর সূত্র। আচ্ছা, পরন্ত বস্তু কাকে বলে? ওই তো সহজ কথা ভাই, উপর মানে করো একটা উচ্চতা থেকে কোনো একটা বস্তুকে যদি ছেড়ে দাও, তাহলে ওই বস্তুটা নিচের দিকে কি পড়তে থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো, পরন্ত বস্তু। তাহলে পরন্ত বস্তু সম্পর্কে একটুখানি আমরা জেনে নিই। পরন্ত বস্তু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো কোথায়, চ্যাপ্টার 4-এ। কোথায়? চ্যাপ্টার 4-এ। মনে করো এটা হচ্ছে তোমার ভূপৃষ্ঠ। তো আমি বলতে পারি যে এটা তোমার হচ্ছে ভূপৃষ্ঠ, এই যে এটা ধরে নাও হচ্ছে তোমার ভূপৃষ্ঠ। তো এখানে মনে করো একটা ভূপৃষ্ঠ আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ। তো এই ভূপৃষ্ঠ, এখন এখানে মনে করো উঁচু কোন স্থান থেকে, এখানে এইটা হচ্ছে মনে করো উঁচু একটা স্থান, হইতে পারে এটা বিল্ডিং এর ছাদ, যাই হোক, সেই উঁচু স্থান থেকে মনে করো একটা বস্তুকে, ধরে নাও এই উঁচু স্থানে এখানে একটা বস্তু রাখা ছিল, তুমি একটুখানি ধাক্কা দিয়ে বস্তুটাকে ফেলে দিলা, তাহলে বস্তুটা এখান থেকে শুরু করে নিচের দিকে ধরে পড়তেছে, তখন এটাকে আমরা কি বলবো, পরন্ত বস্তু। তখন এটাকে আমরা বলবো হচ্ছে পরন্ত বস্তু। তখন এই বস্তুটাকে আমরা বলবো হচ্ছে পরন্ত বস্তু। মানে উপর থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলা বা ধাক্কা দিয়ে ফেলে দিলা, ছেড়ে দিলা, ওই বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো, পরন্ত বস্তু। তো পরন্ত বস্তুর যে আদিবেগ সবসময় U ইকুয়াল টু হচ্ছে 0 থাকে, বুঝছো। পরন্ত বস্তুর আদিবেগ U ইকুয়াল টু 0 থাকে, তখন সেটাকে আমরা বলি স্থির অবস্থা। সেটাকে আমরা বলি হচ্ছে স্থির অবস্থা। স্থির অবস্থা, বুঝছো। মানে পরন্ত বস্তু, ভাই চিন্তা করো, এই যে এটাকে এখান থেকে আমি ছেড়ে দিলাম, এটা পরন্ত বস্তু, বাট আমার হাত থেকে যখন বস্তুটা পড়া শুরু করলো, তখন আমার হাতে এটা কি কোনো মুভমেন্ট করছে? দেখো তো, স্থির ছিল না, এই যে স্থির। তাহলে আদিবেগ কি বলতো, U 0। তার মানে এই অবস্থাটাকে আমরা কি বলবো, স্থির অবস্থা। স্থির অবস্থা। আরেকটা জিনিস আছে, দেখো, যখন এই বস্তুটা পড়তেছে, এখানে বাতাসের বাধাটাও থাকা যাবে না, তো তখন সেটাকে আমরা বলবো বিনা বাধা। তাহলে এখানে ধরো বাতাস নাই, কিছুই নাই, এই বস্তুটা হচ্ছে পরন্ত বস্তু, বাতাস নাই এবং কিছুই নাই, মনে করো বাতাস নাই, পানি নাই, ঘর্ষণ নাই, কিচ্ছু নাই, তখন ওই একদম শূন্য অবস্থা। তাহলে শূন্য স্থানে যদি থাকে, তখন সেটাকে আমরা কি বলবো, বিনা বাধায়, ঠিক আছে। এই যে শূন্য স্থানে যদি থাকে, শূন্য স্থানে মানে কিছুই নেই, বাতাস পর্যন্ত নেই, তখন শূন্য স্থানে আমরা কি পাবো, বিনা বাধা পাবো, কোনো বাধা থাকবে না, বিনা বাধায় পড়বে, ঠিক আছে। তাহলে স্থির অবস্থা থেকে বিনা বাধায়, মানে শূন্য স্থানে অথবা বিনা বাধায় যখন কোনো একটা বস্তু পড়বে, তখন সেটাকে আমরা পরন্ত বস্তু হিসেবে কনসিডার করবো, বুঝছো। কোনো বাধা থাকবে না, বাতাস কিচ্ছু থাকবে না, খালি উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিবা, এখানে বাতাস যেটা থাকে, বাতাসও নাই, আর অন্য কিছু তো প্রশ্নই আসে না, তখন সেটাকে আমরা বলবো স্থির অবস্থা এবং শূন্য স্থানে অথবা বিনা বাধায় যে পরন্ত বস্তুটা বা যে বস্তুটা পড়তে থাকবে, তখন সেটাকে বলবো আমরা পরন্ত বস্তু, ঠিক আছে। তো এরকম ভাবে যদি কোনো একটা বস্তুকে নিচ থেকে তুমি উপরের দিকে ছুঁড়ে মারো, ধরো এই যে
উপরের দিকে আমরা এভাবে ছুঁড়ে মারলাম, তো এইটার আমরা বলবো হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। এই যে দেখো উপরের দিকে মারলাম, এই যে এটাকে বলবো হচ্ছে আমরা নিক্ষিপ্ত বস্তু। আর উপর থেকে এভাবে ছেড়ে দিলাম, এটা হচ্ছে পড়ন্ত বস্তু। আর একটা ক্যাচ ধরতে পারো আছে, এই যে এভাবে উপর থেকে এখানে ছেড়ে দিলাম, শেষ আমার ক্রিকেটের ক্যারিয়ার নেই, বুঝছো, ক্রিকেটের ক্যারিয়ার শেষ। তো স্থির অবস্থা থেকে উপর থেকে যখন ছেড়ে দিব, তো এটা যখন পড়বে এইবার ধরছি, তো এটা বিনা বাধায় পড়ন্ত বস্তু। তাহলে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু। সো এবার উপরের দিকে নিক্ষেপ করলো, এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। এখন গ্যালিলিও এই স্থির অবস্থা এবং বিনা বাধায় পড়ন্ত বস্তু, মানে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে 3টা সূত্র দেয়, এটাকে বলা হচ্ছে আমাদের গ্যালিলিওর সূত্র। দেখো এখানে লেখা আছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও 3টি সূত্র বের করেন। এই সূত্রগুলোর নাম হচ্ছে গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র। 3টা সূত্র আছে। প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে। বুঝো এটা একটু। আচ্ছা, প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। এটার মানে কি মনে করো এখান থেকে ধরে নাও একটা পাথর ফেলে দিব অনেক বড়, আর একটা মনে করো তুলা ফেলে দিব। তো নর্মালি কিন্তু আমাদের শূন্যস্থান থাকে না, বায়ু থাকে। তো যদি একটা পাথরটা আগে পড়তেছে আর তুলাটা এরকম করে বাতাসের বাধার কারণে অনেক দেরিতে পড়বে। কিন্তু গ্যালিলিও বলছিল যে যদি স্থির অবস্থা থেকে বিনা বাধায় আমরা কোনো একটা বস্তুকে একই উচ্চতা থেকে ফেলি, তাহলে 2টা বস্তু একই সময়ে একই পথ অতিক্রম করবে। দ্যাট মিনস 2টা একই সাথে মাটিতে পড়বে। এটা কিন্তু কিছুদিন আগে ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল, যে একটা আপেল এবং একটা ফল, একটা বায়ুশূন্য, একটা বড় একটা জায়গা নিচ্ছে, সেটাকে বায়ুশূন্য করছে, এরপরে 2টারে একসাথে ছেড়ে দিচ্ছে। দেখা গেছে যে আপেলটা এবং পাখাটা 2টা একই সাথে পড়ছে, কিন্তু যখন বাতাস ছিল, বাতাস থাকা অবস্থায় আপেলটা আগে পড়ছে, পাখাটা পরে পড়ছে। কিন্তু বাতাসটা সরায় যখন ফেলছে, তখন দেখছে যে 2টা, এই যে একটা পশম আর একটা আপেল, 2টাকে একসাথে ছাড়ছে, 2টা একই সাথে নিচে পড়ছে। বুঝছো, এই পরীক্ষাটা করা হয়েছে। সো ওই গ্যালিলিও সূত্র এটা সত্যতা যাচাই। তার মানে তুমি যদি একই উচ্চতা থেকে 2টা বস্তুকে ফেলে দাও, তাহলে ওই বস্তু 2টা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে। দ্যাট মিনস একই সময়ে এরা নিচের দিকে পড়বে, মানে নিচে পড়বে। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ v সমানুপাতিক t। এইটা হচ্ছে গিয়ে জাস্ট একটুখানি মাথায় রাখো। ওকে, আমি বলি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে, ওটা ওই সময়ের সমানুপাতিক। মানে সময় যত বেশি হবে, যে বেগ প্রাপ্ত হবে, তো বেগের সূত্র, দ্বিতীয় সূত্র হচ্ছে বেগ। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে, এই নির্দিষ্ট সময়টাকে বলতেছি আমরা টি, প্রাপ্ত বেগ, যে বেগটা পাবে সেটা ভি, ওই সময়ের সমানুপাতিক। মানে সময় যত বেশি হবে বেগ তত বেশি হবে, এটাই, আর কিছু না। তো যত সময় যাবত পড়বে বেগ তত বেশি হবে, এটা তো বুঝাই যায়, তাই না? স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়তেছে, তো সময় যত বেশি বেগ তত বেশি, কারণ ত্বরণ কাজ করতেছে। তো এটাই বলছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক টি। তৃতীয় সূত্রে যেটা বলছে, এটা একটুখানি আমি কারেকশন করে নিই, দাঁড়াও। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এই সমানুপাতিক টি স্কয়ার। এটার মানে কি? এটার মানে হচ্ছে নির্দিষ্ট সময়ে কোন একটা বস্তু যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের হচ্ছে বর্গের সমানুপাতিক, মানে h প্রপোর্শনাল টু টি স্কয়ার। এখন এই 3টা থেকে এই 2টা সূত্র আমরা একটুখানি ইলাবোরেট করি, দ্বিতীয় সূত্র এবং হচ্ছে তৃতীয় সূত্রকে আমরা একটুখানি ইলাবোরেট করি। সমীকরণটা দেখতেছি, তার আগে এটাকে একটু ইলাবোরেট করি। দেখো, এখানে আমাদের 2টা জিনিস বুঝতে হবে, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র থেকে 2টা জিনিস আমাদের বুঝতে হবে। বুঝি আমরা, মনে করো এখানে একটা বস্তু, এখান থেকে বস্তুটা পড়বে এবং এখানে এসে পৌঁছাবে, তো এটা হচ্ছে তার গতিপথ। সো মনে করো এখান থেকে আমরা যদি হচ্ছে একটা সময় ধরে নেই, এই সময়টাকে ধরে নিলাম t1, এবং এখানে একটা এই এতটুকু আস্তে আস্তে বস্তুটার একটা বেগ হয়েছে, সেটা হচ্ছে v1। ওকে, এখন এখান থেকে আরেকটা সময় আমরা ধরে নিলাম হচ্ছে t2, ঠিক আছে, t2 সময়, এবং এই t2 সময়ে যে অতিক্রান্ত বেগ হয়েছে সেটা মনে করো, এই t2 সময় অতিক্রান্ত বেগ যেটা হয়েছে সেটা মনে করো v2।
আচ্ছা বুঝতে পারছো? তাহলে t1 সময় বেগ যদি হয় v1 এবং t2 সময় বেগ যদি হয় v2, তাহলে গ্যালিলিও সূত্র থেকে আমরা বলতে পারি যে v1, এই যে যেই বেগটা পাইছে v1, এটা সমানুপাতিক হচ্ছে গিয়ে t1। ঠিক আছে, v1 সমানুপাতিক t1। এখন সমানুপাতিক চিহ্ন উঠাই দিতে হলে জানি কি করতে হয়, v1 = k × t1। এটা কে দিই, সমানুপাতিক ধ্রুবক দিতে হয় k। তাহলে v1 = k × t1। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি যে v1/t1 হচ্ছে গিয়ে k। বুঝছো? সো সেম ভাবে এখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে v2 ইজ প্রপোর্শনাল টু কি বলতো, t2। তো এখান থেকে আমরা কি বলতে পারি, v2 হচ্ছে k × t2। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে v2 × t2 ডিভাইডেড বাই t2 হচ্ছে গিয়ে k। সো এখান থেকে আমরা কি বলতে পারি, v1/t1 হচ্ছে v2/t2। সুতরাং আমরা এখানে বলতে পারি যে v1/t1 হচ্ছে গিয়ে v2/t2। এটা মনে রাখো, এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা মনে রাখো। সো এইভাবে জাস্ট সমানুপাতিক সম্পর্ক থেকে আমরা একটা জিনিসকে নিয়ে আসলাম। তো এই সূত্রটা জাস্ট একটুখানি মনে রাখো যে v1/t1 হচ্ছে v2/t2। পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। সেভাবে এখানে যদি আমরা দূরত্ব নিয়ে একটু চিন্তা করি, মনে করো এখানে একটা বস্তু ছিল, ঠিক আছে, এই বস্তুটা পড়তেছে, পড়ে এখানে মনে করো পড়বে, বস্তুটা আস্তে 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 মনে করো এখানে পড়বে, এই বরাবর বস্তুটা পড়তেছে, এই বরাবর বস্তুটা পড়তেছে, পুরা এটা হচ্ছে গতিপথ এটা। তো এখন ধরো t1 সময়ে, t1 এই যে t1, এই t1 সময় এই বস্তুটা এখান থেকে এই পর্যন্ত আসছে, এটা মনে করো h1 দূরত্ব আসছে, এই পর্যন্ত ধরে নাও h1 দূরত্ব। এরপর ধরে নাও এই t1 সময় ছিল, আবার t2 সময়ে মনে করো সে h2 দূরত্বটা আসছে, বুঝতে পারছো, এই পর্যন্ত মনে করো আসছে। সো গ্যালিলিওর সূত্র থেকে আমরা পাই h1, এই যে মানে নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব, দ্যাট মিনস h1 ইজ প্রপোর্শনাল টু t1 স্কয়ার। ওই সময়ের বর্গের সমানুপাতিক। নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব h, ওই সময়ের বর্গের সমানুপাতিক, মানে h1 ইজ প্রপোর্শনাল টু t1 স্কয়ার। তো এখান থেকে তুমি কি লিখতে পারো বলো তো, h1 = k × t1 স্কয়ার। ঠিক আছে, সো এখান থেকে তুমি কি লিখতে পারো, h1/t1 স্কয়ার হচ্ছে k। সিমিলারলি এখানে তুমি এটাও লিখতে পারো, h2 ইজ প্রপোর্শনাল টু t2 স্কয়ার, h2 ইজ প্রপোর্শনাল টু t2 স্কয়ার। সো এখান থেকেও লেখা যায় হচ্ছে h2/t2 স্কয়ার হচ্ছে গিয়ে k। ওকে, সো ফাইনালি এই দুইটা থেকে তুমি যেটা লিখতে পারো, এই দুইটা থেকে লিখতে পারো, এইখান থেকে এই দুইটা থেকে লিখতে পারো যে এই যে h1 হচ্ছে গিয়ে তোমার t1 স্কয়ার হচ্ছে h2 হচ্ছে গিয়ে তোমার t2 স্কয়ার। এই দুইটা হচ্ছে গিয়ে সমান, যেহেতু এইটা সমানও k, এটা সমানও k, তাহলে এইটা সমান ওইটা, এভাবে আমরা লিখতে পারি। তো এটাও একটা সূত্র আকারে মনে রাখতে পারো, বাট আরেকটা কাজ করতে পারো, এখানে এভাবে লিখতে পারো, h1/h2 সমান হচ্ছে গিয়ে t1, এখানে দেখো h1/h2, এখানে আমাদের আসবে হচ্ছে t1/t2, আচ্ছা t1/t2 হোল স্কয়ার। এই এভাবেও মনে রাখতে পারো, তোমার যেভাবে ইচ্ছা সেভাবে মনে রাখতে পারো। দেখো এই h1 আর এই h2 কে নিচে পাঠিয়ে দেয়, এই t1 কে উপরে পাঠিয়ে দিচ্ছে, t1/t2 দুইটার উপরেই স্কয়ার থাকবে, তো এটাকে লেখা যায় হোল স্কয়ার। তো এই দুইটা ফর্মুলার মধ্যে তোমার যেটা মন চায়, আমি মনে করি এটাই মনে রাখো, এটাই সুন্দর। আর ওটার ক্ষেত্রে তো মনে রাখবা v1/t1 হচ্ছে v2/t2, আর এখানে মনে রাখবে h1/h2 t1/t2 হোল স্কয়ার। এই দুটো একটু ফর্মুলা জাস্ট একটুখানি মনে রাখো, বুঝতে পারছো? আচ্ছা, এবার আসি আমরা পরন্ত বস্তুর গতির সমীকরণ। তো এখন যদি আমরা পরন্ত বস্তুর গতির সমীকরণ নিয়ে চিন্তা করি, তো মনে রাখবা যে এখানে মনে করো একটা বস্তু, এখানে মনে করো একটা বস্তু, এই বস্তুটা এই যে নিচ বরাবর মনে করো পড়তেছে, ঠিক আছে, পরে কোন বরাবর পৌঁছাবে, মনে করো এই বরাবর পৌঁছাবে। আচ্ছা দাঁড়াও, এই হচ্ছে আমাদের একটা বস্তু, এইখান থেকে এই বস্তুটা নিচ বরাবর এভাবে পড়তেছে, এটাকে আমরা কি বলতে পারি, পরন্ত বস্তুটা ইনিশিয়ালি মনে করি এখানে ছিল, ঠিক আছে। তো এখানে থাকা অবস্থায় ওর একটা আদিবেগ ছিল ইউ, এটা ইউই থাকবে, এবং ওর একটা শেষ বেগ হয়ে যাবে, সেটা হচ্ছে গিয়ে ভি, এটা ভিই থাকবে। এখন দেখো এখানে একটা এই যে দূরত্ব অতিক্রম করে, এখন উপর থেকে নিচে এটাকে কি আমরা দূরত্ব বলি, এটাকে এস বলি না, তাহলে এস কে সাবস্টিটিউট করবো কি দিয়ে, এইচ দিয়ে, বুঝতে পারছো? মানে যে উপর থেকে নিচে, এটা তো আসলে উপর থেকে এই যে সোজাসুজি আমরা সমতলে বললে এটাকে দূরত্ব বা সরণ বলি, বাট উপর থেকে নিচে এটাকে তো আমি দূরত্ব বলতে পারি না, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে উচ্চতা, ঠিক আছে। তাহলে আমাদের এই যে এস সাবস্টিটিউট হয়ে যাবে এইচ দিয়ে, বুঝছো না?
যে উপর থেকে নিচে, এটাকে তো আমরা কি বলি না, দূরত্ব বা সরণ বলি না, এটাকে আমরা কি বলি, উচ্চতা বলি। তাহলে আমাদের এস এখন কি হয়ে যাবে, এইচ হয়ে যাবে। তাহলে এস সাবস্টিটিউট হয়ে যাবে কি দিয়ে, এইচ দিয়ে, বুঝছো। আর এখন দেখো নিচ থেকে উপরে পড়তেছে, সেখানে আমাদের যে ত্বরণ আছে সেটাকে আমরা তো আর ত্বরণ বলতে পারবো না, যেহেতু এটা অভিকর্ষ বলের প্রভাবে পড়তেছে। সো এইটা সাবস্টিটিউট হয়ে যাবে কি দিয়ে, জি দিয়ে। তাহলে এস সাবস্টিটিউট হয়ে যাবে এইচ দিয়ে, এ সাবস্টিটিউট হয়ে যাবে কি, জি দিয়ে। আর ইউভি এর জায়গায় ইউভি থাকবে, আর টি এখানে যে সময় লাগবে, এই যে টি যে সময় লাগবে, টি এর জায়গায় টি থাকবে। তাহলে চেঞ্জ হইতেছে কি, শুধু এস এর এই এস সাবস্টিটিউট হয়ে যাচ্ছে এইচ দিয়ে এবং এ সাবস্টিটিউট হয়ে যাচ্ছে জি দিয়ে। আর এখানে সমবেগের কোনো ঘটনা নাই, সব কারণ এখানে জি সব সময়ই থাকবে। এই যে ত্বরণটা আমাদের জি, এই জিটা আমাদের সব সময়ই থাকবে। সো আমাদের কোনো সমস্যা নাই, কোনো চিন্তা নাই। এবার দেখো আমি যদি সূত্রগুলোকে সাবস্টিটিউট করি, সো প্রথমে আমাদের এই যে একটা সূত্র কি ছিল বলো, একটা সূত্র ছিল না, এস ইকুয়াল টু হচ্ছে আমাদের কি ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এই সূত্র ছিল। এখন এই এসটা সাবস্টিটিউট হয়ে যাবে কি দিয়ে, এইচ দিয়ে। সো এখানে আমরা একটা জিনিস পাইলাম এইচ, তো এইচ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি পাইলাম একটা। এরপর আমরা আবার কি শিখছি বলতো, এস ইকুয়াল টু আমাদের ছিল ইউ টি প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার। এখন আমাদের এই এসটা সাবস্টিটিউট হয়ে যাবে কি দিয়ে, এসটা সাবস্টিটিউট হবে এইচ দিয়ে। তাহলে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটার জায়গায় এখানে আমাদের কি চলে আসবে, জি, হাফ জি টি স্কোয়ার, পরন্তপত্রের সূত্র। তাহলে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে। আবার আমরা শিখছি না যে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2g, সরি 2a/s, এটা শিখছি, 2a/s শিখছি। মানে এ সাবস্টিটিউট হয়ে যাবে কি দিয়ে বল, এ সাবস্টিটিউট হয়ে যাবে হচ্ছে জি দিয়ে, আর এস সাবস্টিটিউট হয়ে যাবে হচ্ছে আমাদের এইচ দিয়ে, 2gh। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2gh, এই একটা ফর্ম। আর আরেকটা আমরা কি পাইছি বলো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন এই এটা সাবস্টিটিউট হয়ে যাবে কি দিয়ে বলতো, এটা সাবস্টিটিউট হয়ে যাবে জি দিয়ে। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। আমি কি বুঝাইতে পারছি বলো, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। আচ্ছা আমি কি বুঝাইতে পারছি, আশা করি পারছি। আচ্ছা এখন আরেকটা ফর্মুলা ছিল ভাইয়া, বলতে পারো যে ভাইয়া এস ইকুয়াল টু ভিটি, এটা কেন আসবে না, এটা কেন আসবে না, এস ইকুয়াল টু ভিটি, এখানে এইচ ইকুয়াল টু ভিটি আমরা কেন লিখবো না ভাই, এটা সমবেগের জন্য ছিল। বাট পৃথিবী কোনো বস্তুকে কোনোদিনই কি আকর্ষণ করা থামায় না, তাহলে আকর্ষণ করা না থামাইলে বল দেওয়া কি থামায় না, তো বল দেওয়া না থামাইলে ত্বরণ কি কোনোদিন শূন্য হয় না, সব সময় বস্তুর উপর একটা ত্বরণ অ্যাপ্লিকেবল থাকে। সেটা যেমন আমি এখন দাঁড়ায় আছি, তো আমার এই ত্বরণটা অ্যাপ্লাই হতে পারতেছে না, কিন্তু ত্বরণ বল কিন্তু আমার উপরে অ্যাপ্লাই হচ্ছে, যার কারণে আমি নিচে চিপকায় আছি। এখন আমি যদি একটা লাফ দেই তাহলে বুঝবো যে তো আমার কিন্তু ওই লাফের কারণে আমি যখন আবার নিচে যাব তখন ত্বরণটা আমার কাজ করবে, বুঝতে পারছো। তো এখানে আমাদের সব সময় ত্বরণ থাকে, ত্বরণ সবসময় থাকে, এই জন্য সমবেগের কেসটা এখানে আসবে না। তাহলে একটা কেসে আমরা এখানে দেখলাম যে ফর্মুলাগুলো কিছুই না, আগের যে গতির ফর্মুলা শিখছি ওই গতির ফর্মুলাই এখানে অ্যাপ্লাই হবে, খালি পার্থক্যটা কোথায় বলো তো, জাস্ট এইচ এস সাবস্টিটিউট হয়ে যাবে এইচ দিয়ে, এস সাবস্টিটিউট হয়ে যাবে এইচ দিয়ে, এবং জি এ সাবস্টিটিউট হয়ে যাবে জি দিয়ে। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব, সেটা হচ্ছে যে আমি যদি এখন বস্তুটা মনে করে এখন এরকম যে নিচ থেকে উপরে যাচ্ছে না, মানে উপর থেকে নিচে যাচ্ছে না, নিচ থেকে উপরে যাচ্ছে, আমি বস্তুটাকে ছুঁড়ে মারছি, নিক্ষেপ করে দিছি। তাহলে দেখো পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু আমরা এখানে দেখবো। সো এটা ছিল আমাদের পরন্ত, এটা ছিল হচ্ছে আমাদের পরন্ত বস্তু, এটা ছিল আমাদের পরন্ত বস্তু, ঠিক আছে। এইবার আমরা যদি নিক্ষিপ্ত বস্তুর জন্য একটুখানি দেখি, নিক্ষিপ্ত বস্তুর জন্য একটুখানি যদি আমরা দেখি, নিক্ষিপ্ত বস্তু মানে কি ভাইয়া, এটা মনে করো হচ্ছে তোমার ভূপৃষ্ঠ। সো তুমি মনে করো এখান থেকে একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে, ধরো হাত দিয়ে ছুঁড়ে মারছো, এখন আমি জাস্ট দেখানোর জন্য এভাবে দেখালাম আর কি, উপরের দিকে ছুঁড়ে মারছো। সো উপরে ওই এই বস্তুটা একটা সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত যাবে, ঠিক আছে। দেখো সো আমরা যেদিকে বস্তুটা যায় সেদিকে ইউ পজিটিভ ধরি, ধরো এই যে এদিকে নিচে নামতেছিল, তো এখানে আমরা ইউ জিরো, ইউ তো জিরো এই ক্ষেত্রে, ইউ এই ক্ষেত্রে জিরো, ঠিক আছে। ভি কিছু না কিছু একটা থাকবে, ভি হচ্ছে সর্বোচ্চ ভেলোসিটি। সো এই যে নিচের দিকে যেহেতু পড়তেছিল, ইউও পজিটিভ, ভিও নিচের দিকে পজিটিভ, এও নিচের দিকে পজিটিভ, জিও নিচের দিকে, মানে জিও পজিটিভ এবং এইচ তো পজিটিভই। কিন্তু যখন বস্তুটা নিচ থেকে উপরের দিকে যাবে, এটা হচ্ছে গিয়ে তার ম্যাক্সিমাম হাইট, তো এইটা হচ্ছে গিয়ে মনে করো ভি, যেদিকে যাবে সেদিকে আমরা একটা পজিটিভ ধরবো ভি।
ভি উপরের দিকে বস্তু যাচ্ছে, তাহলে শেষ বেগ বস্তুটা উপরে গিয়ে থেমে যায় না বলতো? এই যে মারলাম, দেখো সর্বোচ্চ উচ্চতায় গিয়ে, খেয়াল করো এই যে এখানে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বস্তুটা থামে, কিন্তু এই যে উঠতে 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 এই পর্যন্ত ধরো উঠছে, এখানে গিয়ে থেমে গেছে, থেমে আবার নিচে পড়া শুরু করে। তাহলে আমরা এখানে দেখতেছি যে শেষ বেগ হচ্ছে কি ভি, আর আদি বেগ হচ্ছে সবচেয়ে বেশি বেগ, যেটা আমি হচ্ছে যেই বেগটা দিয়ে বস্তুটাকে মারতেছি। আদি বেগ সবচেয়ে বড়, আর শেষ বেগ ভি ইকুয়াল টু কি 0। এগুলো একটু লিখে রাখো, কিন্তু আমি কিন্তু এগুলো লিখতেছি না, তোমরা তো জানো যে ইউ কি, ইউ হচ্ছে কি আমাদের আদি বেগ, এই যে এটা হচ্ছে আমাদের আদি বেগ, এই যে ভি, এই ভি হচ্ছে আমাদের কি বলতো শেষ বেগ, শেষ বেগ, এই যে ভি এইগুলো হচ্ছে আমাদের শেষ বেগ। আর এই যে এস, এটা তো তুমি জানো উচ্চতা, এই যে এইচ, এইচ হচ্ছে আমাদের কি বলো উচ্চতা, এইচ হচ্ছে আমাদের উচ্চতা। আর এই জি তো তোমরা জানো অভিকর্ষজ ত্বরণ, একটু আগে বুঝাইছি, এটা না লিখলেও পারলাম, এরকম আর কি। সো এই যে ইউ এখানে কিন্তু আমাদের আদি বেগ। আচ্ছা, এটা তো বুঝতেছো এবার, ইউ আদি বেগ, এটা সর্বোচ্চ বেগ, যে বেগে আমি এটাকে মারবো। ভি হচ্ছে শেষ বেগ, যেটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ওটা 0 হয়ে যাবে, ভি শেষ বেগ। এখন খেয়াল করো, ইউ উপর, যেহেতু বস্তু উপরের দিকে যাচ্ছে, তাহলে আদি বেগও আমরা পজিটিভ ধরলাম, শেষ বেগ ভিও আমরা পজিটিভ ধরলাম, কিন্তু জি কোথায়? জি কিন্তু সব সময় নিচে, জি কিন্তু সব সময় নিচে। যখন তুমি উপর থেকে বস্তুটাকে ছেড়ে দিবা, তখনও জি কোন দিকে? জি হচ্ছে নিচের দিকে। এই যে জি কোন দিকে বলতো? নিচের দিকে। তাহলে নিচের দিকে জিটাকে আমরা কি ধরতে পারি? পজিটিভ ধরতে পারি, বুঝছো? নিচের দিকে জি হচ্ছে আমাদের পজিটিভ। তাহলে তুমি যেখানেই থাকো, বস্তুটা কোন দিকে থাকে? নিচের দিকে। তাহলে নিচের দিকে জি হচ্ছে আমাদের পজিটিভ, অ্যান্ড যখন তুমি বস্তুটাকে উপরে মারবা, তখনও জিটা নেগেটিভ। তো বস্তুটা উঠতেছে কোথায় বলো? উপরের দিকে। তাহলে সেই ক্ষেত্রে তোমার এখানে মাইনাস জিটাকে নেগেটিভ ধরে ক্যালকুলেট করতে হবে। জি, এই যে দেখো জি নেগেটিভ, এই ক্ষেত্রে কিন্তু জি নেগেটিভ। দেখো বস্তু উঠতেছে উপরের দিকে, বাট জি কি উপরের দিকে যাবে বলো? না, জি সবসময় নিচের দিকেই থাকবে। তাহলে এই ক্ষেত্রে তোমার জিটা কি আসবে? নেগেটিভ আসবে। বুঝার চেষ্টা করো, আরেকবার একটু বোঝার চেষ্টা করো ভাই। তুমি বস্তুকে নিচের দিকে ছাড়ছো, জি তো সবসময় নিচের দিকে, তাহলে জি পজিটিভ, কোনো সমস্যা নেই। বাট তুমি যখন বস্তুটাকে উপরের দিকে মারতেছো, পৃথিবী তো নিচের দিকেই আকর্ষণ করতেছে, তাহলে পৃথিবী যেহেতু নিচের দিকে আকর্ষণ করে, তাহলে অভিকর্ষজ ত্বরণটা কি নিচের দিকে? তুমি যাচ্ছ উপরের দিকে, ডাজন্ট ম্যাটার, বাট পৃথিবী তোমাকে টানতেছে কোন দিকে? নিচের দিকে। তাহলে যেহেতু নিচের দিকে আমরা হচ্ছে জি সবসময় থাকতেছে, বাট বস্তু যেতেছে উপরের দিকে, বস্তু যেদিকে যাইতেছে ত্বরণ কাজ করতেছে তার বিপরীতে, তখন সেটাকে আমরা কি বলি? ঋণাত্মক ত্বরণ, অভিকর্ষজ, ঋণাত্মক অভিকর্ষজ ত্বরণ। তো সেক্ষেত্রে জি চলে আসবে কি? নেগেটিভ। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জি হচ্ছে গিয়ে নিচের দিকে নেগেটিভ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তোমার সূত্রটা কি দাঁড়ায়? যেখানে যেখানে জি পজিটিভ ছিল, সেখানে সেখানে জিটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। সো আমি জাস্ট এই সূত্রগুলাকে কপি করে জাস্ট একটুখানি মডিফিকেশন করব। দেখো একটুখানি মডিফিকেশন করব, সেটা কি? এইচ ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এটার কোনো চেঞ্জ আসবে না। বাট এখানে দেখো জি, এখানে যদি নেগেটিভ বসাও, প্লাসে মাইনাসে এই জিটা হয়ে যাবে মাইনাস, তাহলে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার আসবে। সেমভাবে এখানেও যদি জিটাকে নেগেটিভ বসাও, প্লাসে মাইনাসে এইটা হয়ে যাবে আমাদের মাইনাস 2gh, ঠিক আছে? সেমভাবে এখানে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটির জায়গায় জি যদি নেগেটিভ বসায় দাও, তাহলে আমাদের এখানে কি আসবে? ইউ মাইনাস জিটি, বুঝছো? ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। এই হচ্ছে গিয়ে পরন্ত বস্তুর সূত্রগুলি, এবং এই হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলি। চলো এবার দুই একটা এমসিকিউ করে ফেলি। সো পরন্ত বস্তুর সূত্রগুলো প্রদান করেন কে? গ্যালিলিও। এটা তো আর বলা লাগে না, এটা গ্যালিলিও প্রদান করে। এরপরে দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? বলতো? নির্দিষ্ট সময়ে উচ্চতা বা হচ্ছে যেটুকু উচ্চতা দেয় ওটা সময়ের বর্গের সমান, এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, তাই না? এটাই আমাদের সঠিক। এবার দেখো এখানে কি বলছে? স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। এটা গ্যালিলিওর দ্বিতীয় সূত্র ছিল, নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। প্রাপ্ত বেগ দূরত্ব হচ্ছে গিয়ে সময়ের বর্গের সমান, এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, আর ভি ইজ প্রপোর্শনাল টু হচ্ছে টি, সময়ের সমানুপাতিক। এখানে দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক? সো ওই একই কথা, এইচ ইজ ভি ইজ প্রপোর্শনাল টু টি, এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। এই যে একই প্রশ্ন বারবার দিয়ে দিছে। আচ্ছা যাক, এবার দেখো মুক্তভাবে পরন্ত বস্তু 6 সেকেন্ডে 72 মিটার, 6 সেকেন্ডে 72 মিটার দূরত্ব অতিক্রম করলে 3 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে? 6 সেকেন্ডে 72 মিটার। তাহলে ধরো এটাকে ধরে নাও টি1 হচ্ছে কি আমাদের, তাহলে সময়ের সাথে কি দিছে? দূরত্ব, তাই না? তাহলে টি1 হচ্ছে আমাদের 6, আর এখানে ধরো এই যে 72 মিটার দূরত্ব অতিক্রম করে 6 সেকেন্ডে 72 মিটার, ঠিক আছে? তাহলে H1 হচ্ছে আমাদের কত? 72। H1 হচ্ছে আমাদের 72। এখন 3 সেকেন্ড, তাহলে T2 আমাদের দিয়ে দিছে। দেখো T2 আমাদের দিয়ে দিছে কত? 3। তাহলে আমাদের বের করতে হবে কি বলতো? H2 ইকুয়াল টু হোয়াট? এই জন্যই কিন্তু এই
ওই সূত্রগুলো পড়াইছিলাম। তো আমরা জানি আমরা কি জানি বলতো, আমরা জানি হচ্ছে h1/h2। সো আমি এখানে জাস্ট একটুখানি সুন্দর করে লিখি সাইডে। সো আমরা জানি এখানে একটু ক্যালকুলেশন আসবে, এই টাইপের ম্যাথগুলো একটু ট্রিকি হয়, বাট আমার কাছে পড়লে কোনো সমস্যা নাই। তো এখান থেকে দেখো h1/h2 ইকুয়াল টু হচ্ছে গিয়ে t1/t2 হোল স্কোয়ার। এটাকে চাইলে এইভাবেও লেখা যায়, দেখো এইভাবেও লেখা যায়, জাস্ট ব্যস্তকরণ করে দেবো। h2/h1 ইকুয়াল টু হচ্ছে গিয়ে t2/t1 হোল স্কোয়ার। ওকে, সো এখান থেকে তুমি যদি h2 বের করো, h2, তাহলে t2/t1, t2 কত, t2 হচ্ছে কি আমাদের 3, তাহলে t2 হচ্ছে আমাদের 3/t1, t1 হচ্ছে আমাদের কত 6, তাহলে 3/6 ইন্টু h1 কত আমাদের, h1 হচ্ছে আমাদের 72, ঠিক আছে। তো 3/6 স্কোয়ার আছে 4, তাহলে 72 বাই হচ্ছে গিয়ে 4, 18 আসবে। হ্যাঁ, 3/6 এটা আসবে হাফ, তাহলে হাফ এটার হচ্ছে স্কোয়ার মানে 1/4, 72কে হচ্ছে 4 দিয়ে ডিভাইড করলো, 72 বাই হচ্ছে 4, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার 18। এই যে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার 18 মিটার, বুঝছো। তো এটা আমাদের কত চলে আসবে 18, বুঝছো। সো 18 ইউনিট কিসে আসবে, মিটারে, কারণ এখানে মিটারে দেওয়া আছে। আশা করি বুঝছো। আচ্ছা, এবার দেখো আমরা গতি বিষয়ক লেখচিত্র দেখবো, এটা খুবই মনোযোগ দিয়ে দেখো। গতি বিষয়ক লেখচিত্র, কি কি লেখচিত্র আছে দেখো, আমরা 3 টাইপের লেখচিত্র দেখব। প্রথম হচ্ছে সরণ বনাম সময়, লেখচিত্র। দেখো আমরা সরণ সময় অথবা দূরত্ব সময় একই কথা। তো দেখো সরণ সময় বলতে পারো, সরণ বনাম সময়, এটাকে চাইলে এভাবেও লিখতে পারো যে দূরত্ব বনাম সময়, ঠিক আছে, দূরত্ব বনাম সময় লেখচিত্র। প্রথম লেখচিত্র হচ্ছে আমাদের এটা, সরণ বনাম সময় এবং হচ্ছে দূরত্ব বনাম সময় লেখচিত্র। ওকে, সো লেখচিত্রটা যদি আমরা আঁকি, এই বরাবর আমাদের কি দিব বলো, এই বরাবর আমরা কি দিব, এই বরাবর আমরা কি দিই, এই বরাবর হচ্ছে আমরা সময় দিব। সরণ বনাম সময় হলে x অক্ষ বরাবর থাকবে হচ্ছে আমাদের সব সময় সময়, y অক্ষ বরাবর থাকবে হচ্ছে আমাদের সরণ, বুঝছো। এই হচ্ছে কি আমাদের সরণ বনাম সময় লেখচিত্র, সরণ বনাম সময় লেখচিত্র। সো এটাকে একটুখানি নিচে নিয়ে আসি, সরণ বনাম সময় লেখচিত্র। সো লেখচিত্রটায় এখানে কি কি পাবা, ঠিক আছে, আর একটু ছোট করি। সো এই বরাবর আমাদের কে যাবে, এই বরাবর যাবে হচ্ছে আমাদের সময়, যেটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে, টি দিয়ে। আর এই বরাবর যাবে হচ্ছে আমাদের, সরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এস অথবা ডি, যেটাই আমরা বলি। দূরত্ব সময় হলে এটা ডি, আর সরণ সময় হলে এটাকে এস দিয়ে প্রকাশ করব, বুঝছো। তো এখন যদি এই গ্রাফটা এরকম ভাবে থাকে, দেখো এই গ্রাফটা যদি এরকম ভাবে অগ্রসর হয়, তার মানে কি হইতেছে বলতো, এস আমার পরিবর্তিত হচ্ছে না, মানে এস যা ছিল তাই আছে, মনে করো। এই ক্ষেত্রে আমাদের এসটা পরিবর্তিত হচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা পাবো, দেখো সরণ সময় বাড়তেছে কিন্তু সরণের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা দেখো স্থির অবস্থা পাবো। এই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে স্থির অবস্থা, সময়ের সাথে বস্তুর সরণের কোনো পরিবর্তন হইতেছে না। তো এই অবস্থাটা যেটা আমরা পাবো সেটা হচ্ছে কি স্থির অবস্থা। এই অবস্থাটা যেটা পাবো এটা হচ্ছে আমাদের কি স্থির অবস্থা। এখন দেখো এই জিনিসটাকে আমরা একটুখানি কপি করে নিয়ে নিই, স্থির অবস্থা তো আমরা পাইলাম। এটাকে যদি আমরা একটুখানি কপি করে এখানে আরেকটা অবস্থা দেখতে চাই, তাহলে এখান থেকে দেখো এটাকে আমরা ডিলিট করে ফেলি। এন্ড হচ্ছে আমরা যদি এইভাবে অগ্রসর হয় গ্রাফটা, তাহলে এটা কি বোঝাবে আমাদের, এটা বোঝাবে হচ্ছে গিয়ে সমবেগ, এটা আমাদের বোঝাবে হচ্ছে সমবেগ, ঠিক আছে। সো দেখো সরণ বনাম সময়ের গ্রাফ যদি এরকম ভাবে থাকে, তার মানে সমবেগে বস্তুটা কি হইতেছে, গতিশীল হইতেছে। তাহলে এটাকে আমরা কি বলবো, সমবেগে বস্তুটা গতিশীল। তাহলে আমরা এখানে বলবো সমবেগে গতিশীল, এটা আমরা বলতে পারি সমবেগে গতিশীল, বুঝতে পারছো। এখন দেখো এটার যে ঢাল, এখন ঢাল কি, মনে করো কোন একটা সময়ে, এই যে সরণ, মনে করো কোন একটা নির্দিষ্ট সময়ে x অক্ষ বরাবর মনে করো চেঞ্জ হচ্ছে এতটুকু, ঠিক আছে, এবং t1 সময় পরে মনে করো এইখানে গিয়ে বস্তুটা পৌঁছালো, ঠিক আছে। সো ইনিশিয়ালি এই বরাবর বস্তুটার যে সময় ছিল সেই সময়টা মনে করো হচ্ছে এখানে t1, এই বরাবর বস্তুটার যে সময় হয়েছে সেই সময়টা মনে করো হচ্ছে গিয়ে বস্তুটার t2। তো এখানে আমরা x অক্ষের পরিবর্তন দেখতেছি এবং হচ্ছে কি y অক্ষের পরিবর্তন দেখতেছি।
সো এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে আমরা বলতে পারি এস। তাহলে এস, এই যে এটাকে আমরা বলতে পারি হচ্ছে এই যে এখানে ধরো S1, এখানে চেঞ্জ হয়ে ধরো S2। মনে করো স্মরণ পরিবর্তিত হইতেছে না, তো এই যে আস্তে আস্তে স্মরণ উপরে উঠতেছে, তো এখানে স্মরণ মনে করো S1 আর এখানে স্মরণ মনে করো S2। তাহলে আমি যদি এই পরিবর্তনটা বের করতে চাই যে এই পরিবর্তনটা মানে কি, এখানে এই পরিবর্তনটা, এটাই তো স্মরণের পরিবর্তন, তাই না? তো স্মরণের পরিবর্তন S ইকুয়াল টু হচ্ছে আমাদের কি S2 মাইনাস S1, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, সময়ের পরিবর্তন মনে করো এখানে এইখানে সময় বাড়তেছে। প্রথমে সময় ছিল যে S1 যখন হচ্ছে স্মরণ, তখন সময় মনে করো T2, এবং স্মরণ যখন S2 তখন সময় মনে করো T2। তাহলে এই যে সময়ের পরিবর্তন, এই যে সময়ের পরিবর্তন, এটা মনে করো হচ্ছে আমাদের টি দিয়ে ডিনোট করি। আমি এখানে কি দিয়ে ডিনোট করি, এই যে সময়ের পরিবর্তন এতটুকু টি দিয়ে ডিনোট করি। তো টিকে আমরা কি বলতে পারি বলতো, T2 মাইনাস T1 বলতে পারি। এই যে T2 থেকে T1 কে বাদ দিলেই হচ্ছে আমরা এখানে সময়ের পরিবর্তনটা পেয়ে যাব। তাহলে আমরা এতটুকু যেটা পাইতেছি সেটা হচ্ছে এই যে এতটুকু যেটা পাইতেছি সেটা হচ্ছে T, এবং এতটুকু যেটা পাইতেছি সেটা হচ্ছে S। তো এতটুকু অংশ নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে ঢাল। তাহলে আমি যদি লিখতে চাই যে এই যে এখানে যদি আমি লিখতে চাই যে ঢাল, তাহলে ঢাল সমান সমান কি আসবে বলতো, ঢাল সমান সমান উপরে আসবে কি, ঢাল বের করে কিভাবে, ওয়াই অক্ষের পরিবর্তন বা এক্স অক্ষের পরিবর্তন। এখন ওয়াই অক্ষের পরিবর্তন কি বলতো, এস। ওয়াই অক্ষের পরিবর্তন কি এস না, দেখো তো এস, S2 মাইনাস S1, তো পরিবর্তনটা তো এস। এবং এক্স অক্ষের পরিবর্তন কি বলো, যে T2 মাইনাস T1, তো এই এক্স অক্ষের পরিবর্তন এটা হচ্ছে গিয়ে টি। তাহলে আলটিমেটলি তুমি কি পাইতেছো, এস বাই টি। এস বাই টি মানে কি বলতো, ভি না, এস বাই টি মানে কি ভি। তাহলে আমরা বুঝলাম স্মরণ সময় লেখচিত্রের ঢাল বেগ নির্দেশ করে। তাহলে আমরা এটা লিখতে পারি, সুতরাং স্মরণ সময় লেখচিত্রের ঢাল, স্মরণ 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 সময়, স্মরণ সময় লেখচিত্রের ঢাল, লেখচিত্রের ঢাল, ঢাল, ঢাল মানে কি জানি, আবারও বলি, ঢাল মানে হচ্ছে এক্স ওয়াই অক্ষের পরিবর্তন বা এক্স অক্ষের পরিবর্তন। তাহলে এই যে ওয়াই অক্ষের পরিবর্তন হচ্ছে আমরা এস পাইছি, প্রথমে ছিল S1, পরে হয়েছে S2, তাহলে পরিবর্তনটা হচ্ছে কি S2 মাইনাস S1 এস। এবং সময় ছিল প্রথমে T1, পরে হচ্ছে সময় T2, তো পরিবর্তনটা কি T2 মাইনাস T1, সেটা হচ্ছে কি টি। তাহলে এস বাই টি, এটা আমরা কি পাইছি ভি না। তাহলে আমরা দেখলাম স্মরণ সময় লেখচিত্রের ঢাল বেগ নির্দেশ করে, কি নির্দেশ করে, বেগ নির্দেশ করে। ওকে, স্মরণ সময় লেখচিত্রের ঢাল বেগ নির্দেশ করে। তাহলে আমরা এটা বুঝলাম যে স্মরণ যদি হচ্ছে এইরকম ভাবে থাকে তাহলে হচ্ছে স্থির অবস্থা, আর স্মরণ সময় লেখচিত্র যদি এরকম ভাবে যায় এটার মানে সমবেগে গতিশীল। এখন স্মরণ সময় লেখচিত্রটা এইভাবেও যেতে পারে, দেখো খেয়াল করো, জাস্ট এই জিনিসটাকে আরেকবার একটু কপি করে নিই। দেখো একটু খেয়াল করো, এই যে স্মরণ সময় লেখচিত্রটা এরকম ভাবেও যাইতে পারে, খেয়াল করো। এটাকে মুছে দিলাম, জাস্ট এটা এইভাবে গেল, ধরো এইভাবে বাড়লো, ঠিক আছে। তো এরকম ভাবে যদি স্মরণ সময় লেখচিত্রটা এরকম ভাবে থাকে, এখানে স্মরণ এখানে সময় থাকে, তাহলে এটা সমতরণে গতি নির্দেশ করে, ঠিক আছে, সমতরণে গতিশীল। তাহলে এটা হচ্ছে আমাদের সমতরণে, মানে ত্বরণে যদি গতিশীল থাকে তাহলে তোমার হচ্ছে এই যে স্মরণটা খুবই দ্রুত বেড়ে যায়, খুবই দ্রুত বেড়ে যায়, এরকম একটা কার্ভ দেখা যায়। তাহলে এখানে আমরা কি দেখবো বলো, এটা হচ্ছে আমাদের সমতরণে গতিশীল। তাহলে সমতরণে যদি এটা গতিশীল থাকে তাহলে এটা হচ্ছে আমাদের সমতরণে গতিশীল, সমতরণে গতিশীল। তাহলে ভাইয়া সমবেগে গতিশীল হইলে এরকম গ্রাফ, স্থির অবস্থা থাকলে এরকম গ্রাফ, আর সমতরণে গতিশীল হইলে এরকম গ্রাফ। এবং স্মরণ সময় লেখচিত্রের ঢাল বেগ নির্দেশ করে। এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি, ওকে। যদি বুঝতে পারি, তো এই জিনিসটাকেই আমি হচ্ছে একটুখানি কপি করে, একটু কপি করে নেক্সটে জাস্ট কিছু মাইনর চেঞ্জ করবো। দেখো এটা এখন আমাদের স্মরণ সময় নাই, এটা ছিল স্মরণ সময়, এটাকে আমরা এখন বানাই দিব হচ্ছে ত্বরণ সময়, ঠিক আছে। এটাকে আমরা কি বানাই দিব এবার, ত্বরণ সময় লেখচিত্র, ঠিক আছে। তো ত্বরণ সময়, বেগ সময়, এটাকে এখন আমরা বানাই দিব বেগ সময়। ত্বরণ সময় আমরা এরপর একটা দেখবো। তো এটা হচ্ছে আমাদের বেগ সময় লেখচিত্র। তো এক্স অক্ষ বরাবর আমাদের সময়ই থাকবে, এই বরাবর আমাদের চলে আসবে বেগ, এই বরাবর আমাদের চলে আসবে বেগ। ধরো বাকি যা আছে সবকিছু মুছে দিই, ঠিক আছে। আমরা যা আছে সবকিছু মুছে দেই, এটাও আচ্ছা, এটা মুছে যাবে না, এটা থাক, সেট, আচ্ছা সমস্যা নেই, মুছে দিই।
এটা আবার ড্র করতেছি। ঠিক আছে, এই এই জিনিসটা তোমরা একটুখানি এঁকে নাও। ঢালটা থাক, বাট ঢালটা কি আসবে সেটা আমরা দেখতেছি, আর ঢালটা কি নির্দেশ করে সেটাও আমরা দেখতেছি। ওকে, সো এখানে আমাদের কি থাকবে বলতো? এখানে আমাদের থাকবে হচ্ছে বেগ ভি, সেইটা এস তো মুছে নাই, এটা বেগ ভি থাকবে। সো এখানে আমাদের থাকবে হচ্ছে বেগ, এই বরাবর থাকবে হচ্ছে বেগ, বেগকে প্রকাশ করি কি দিয়ে? ভি দিয়ে। তো আমি জাস্ট এই জিনিসটাকে এবার কপি করে এখানে থেকে নিয়ে যাই, তখন তো লেখাই ফেলতে পারতাম। কি এটা হচ্ছে কি আমাদের ভি, এইটা হচ্ছে কি আমাদের ভি। ওকে, এরকম আর কি। তো এখন হইতে পারে কি যে এরকম ভাবে যাচ্ছে, তো এরকম ভাবে যদি যায় তাহলে এইটা দেখো বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে খেয়াল করো, সময় বাড়তেছে কিন্তু বেগ যা ছিল তাই, সময় বাড়তেছে কিন্তু বেগ যা ছিল তাই। তাহলে এই বেগ সময় লেখচিত্রে, বেগ সময় লেখচিত্রে এখানে আমরা এটাকে কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে সমবেগে গতিশীল। বস্তুটা কিরকম গতিশীল? যেহেতু বেগ বাড়তেছে না, তাহলে বস্তুটা এখানে সমবেগে গতিশীল, সমবেগে গতিশীল, বস্তুটা এখানে সমবেগে গতিশীল। বুঝতে পারছো? আচ্ছা, এখানে দেখো, এখানে আমাদের বস্তুটা কিভাবে যাচ্ছে? এভাবে যাচ্ছে। সো দেখো, বেগ বনাম সময় লেখচিত্রে, বেগ বনাম সময় লেখচিত্রে যদি এরকম ভাবে থাকে, সো এটা নির্দেশ করা হচ্ছে সমতরণ, মানে উপরের দিকে উঠতেছে, এটা নির্দেশ করা হচ্ছে সমতরণ। তাহলে এটা আমরা বলতে পারি যে সমতরণে গতিশীল। এটা আমাদের কি বলতে পারি আমরা? এই যে এইটা, এই যে এই গতিটা, এখানে আমরা কি বলতে পারি? সমতরণে গতিশীল, সমতরণ বলতে পারি আমরা, সমতরণে গতিশীল। এবং এটা যদি হ্রাস পায় তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? সমমন্দনে গতিশীল। সেটা আমি দেখাচ্ছি। দেখো, এটা আমরা তো বুঝলাম যেটা সমতরণে গতিশীল। সমতরণ কথাটা এখানে না লিখে, যেহেতু এখানে ঢাল দেখাবো, এখানে লিখি যে এরকম থাকলে এটাকে আমরা বলবো হচ্ছে সমতরণে গতিশীল, সমতরণে গতিশীল। তো এরকম থাকলে এটাকে আমরা কি বলবো? সমতরণে গতিশীল। এখন আমি চিন্তা করি, যদি ঢালের কথা চিন্তা করি, মনে করো এখানে সময় হচ্ছে আমাদের t1, এখানে আমাদের যে বেগ হচ্ছে সেই বেগটা মনে করো হচ্ছে v1। বুঝছো? এখানে এইখানে কোনো একটা পয়েন্টে সময় ধরছি আমি t1, এইখানে কোনো একটা পয়েন্টে বেগ ধরছি আমরা v1। তো এটা মনে করো এখানে কোনো একটা পয়েন্টে গিয়ে বেগ হয়ে গেছে মনে করো v2, এখানে কোনো একটা পয়েন্টে গিয়ে সময় হয়ে গেছে মনে করো, এখানে কোনো একটা পয়েন্টে গিয়ে সময় হয়ে গেছে মনে করো t2। বুঝা যায় ভাইয়া? এখানে একটা পয়েন্টে সময় ধরছি t1, ঠিক আছে, এখানে একটা পয়েন্টে গিয়ে মনে করো বেগ হয়ে গেছে v1 আর সময় হয়ে গেছে t2। সো এখন আমি যদি এটাকে একটুখানি বর্ধিত করে, তাহলে আমি এই বরাবর একটা কি পাবো বলতো? ঢাল পাবো। তো এটা আমি পাইতেছি হচ্ছে বেগের পরিবর্তন, যেটাকে আমি ভি দিয়ে প্রকাশ করলাম। ভি হচ্ছে আমাদের v2। আচ্ছা, এটাকে আমরা ইউভি দিয়ে লিখি, যেহেতু আমরা এটা ইউভি দিয়ে শিখছি, তো আমি এখানে এটাকে ইউভি দিয়ে লিখি, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো এখানে আমরা এটাকে বললাম হচ্ছে ইউ আদিবেগ, এটারা মনে করো আমি ধরলাম ভি। তাহলে আমাদের এখানে ভি, আমাদের যেই ফাইনালি বেগের পরিবর্তনটা আসবে, সো বেগের যে পরিবর্তনটা আসবে সেটা আসবে হচ্ছে আমাদের ফাইনাল ভেলোসিটি ভি মাইনাস ইউ। ওকে, আর এখানে যে সময়ের পরিবর্তনটা আসবে টি, সেই টিটা আমি ধরে নিলাম হচ্ছে t2 মাইনাস t1 করে পাইছি আমি। ওকে, সো এখন আমি যদি ঢাল বের করি, ঢাল কি? ওয়াই এর পরিবর্তন বা এক্স এর পরিবর্তন। এখন ওয়াই এর পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ, ওয়াই এর পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ, আর এক্স এর পরিবর্তন হচ্ছে গিয়ে শুধু টি। তাহলে ভি মাইনাস ইউ বাই টি, এটা কি এ না? ত্বরণ না? তাহলে আমরা কি বলতে পারি? সরণ না, এটা বেগ বনাম সময়, এটা হচ্ছে বেগ বনাম সময়। দেখো, বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। ঠিক আছে, তো এখন বেগ বনাম সময় এটা নির্দেশ করলে হচ্ছে আমাদের এইভাবে যদি যায় সেটা হচ্ছে সমতরণ। এখন এই চিত্রটা যদি এরকম ভাবে থাকে, এই চিত্রটা যদি এরকম ভাবে থাকে, এই চিত্রটা এরকম ভাবে আছে, হ্যাঁ, তো তখন এটাও ত্বরণ নির্দেশ করে, বাট এই ত্বরণটা কেমন? অসমতরণ। এই ত্বরণটা কেমন? অসমতরণ। আচ্ছা, এখন আমরা এরকম আরেকটা গ্রাফ, এখান থেকে আরেকটা গ্রাফ আমরা ড্র করি। মনে করো এখন আমরা জাস্ট বেগ বনাম সময় লেখচিত্রই দেখবো, একটুখানি ধরো এরকম চেঞ্জ করে একটু জাস্ট দেখি। যে মনে করো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, এটা আমরা যদি দেখি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, মনে করো যখন একটা বস্তুকে নিক্ষিপ্ত করলাম, তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, নিক্ষিপ্ত বস্তু মানে কি? বস্তুটাকে ছুঁড়ে মারছে,
তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গ্রাফটা কিরকম হবে দেখো, একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারছে, তাহলে নিক্ষিপ্ত বস্তুর জন্য কি হয় বলো, ইনিশিয়ালি নিক্ষিপ্ত বস্তুর জন্য কি হয়, ইনিশিয়ালি বেগ অনেক বেশি থাকে। তাহলে এই যে দেখো ভি ইনিশিয়াল ভেলোসিটি অনেক বেশি, কিন্তু আস্তে 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 বেগ কমে এক সময় কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। সো এইটা আমাদের কি নির্দেশ করে, এটা আমাদের নির্দেশ করে সমমন্দন। এটা আমাদের কি নির্দেশ করে বলতো, সমমন্দন, সমমন্দন নির্দেশ করে, বুঝছো, সমমন্দন নির্দেশ করে। এখন আমরা আরেকটা গ্রাফ এখান থেকে দেখতে পারি, আরেকটা গ্রাফ আমরা দেখতে পারি। তো ধরো এটারে আমরা কপি করে নিলাম, এটাকে আমরা একটু কপি করে আরেকটা গ্রাফ দেখি, মানে সবগুলো একসাথে সমতল, তিনোটা একসাথে কিন্তু আমাদের পরীক্ষাগুলোতে আসে। তোমার পরীক্ষায় মনে করো এভাবে আসছে, খেয়াল করো তোমার পরীক্ষায় এভাবে আসছে, তুমি কিভাবে এটার অ্যান্সার করবে একটুখানি আমাকে বলো। তোমার পরীক্ষায় এটা এভাবে আসছে, প্রথমে মনে করো যে এই বরাবর এটা উপরের দিকে উঠছে, এরকম এই বরাবর এটা উপরের দিকে উঠছে, ঠিক আছে, তারপর এই বরাবর এটা এরকম ছিল, বুঝছো, তারপরে হয়েছে কি বলতেছে, তারপরে হয়েছে কি এখান থেকে এটা আবার এরকম নিচের দিকে নেমে গেছে, এভাবে এটা নিচের দিকে নেমে গেছে। তাহলে এইটা আমাদের কি নির্দেশ করছে, এই বরাবর দেখো তো, এই বরাবর বেগটা বাড়ছে, তাহলে এই বরাবর কি নির্দেশ করছে আমাদের, সমতরণ, এই বরাবর নির্দেশ করছে সমতরণ। আজানটা দিয়ে দিল, একটুখানি ওয়েট করো, আজানটা শেষ হোক। আচ্ছা, সো আজান শেষ করে আবার চলে আসলাম। দেখো তো এই যে এই বরাবর যেটা আছে এটা তো দেখতেই পাচ্ছ ভাই, এটা কি নির্দেশ করে, সমতরণ। তাহলে এই বরাবর এটা থাকবে হচ্ছে গিয়ে সমতরণ, দেখো এই বরাবর এটা থাকবে হচ্ছে গিয়ে সমতরণ, ওয়েট, এটা হচ্ছে আমাদের সমতরণ, এটা নির্দেশ করবে হচ্ছে আমাদের সমতরণ। এই বরাবর যেটা থাকবে এটা কি নির্দেশ করবে বলতো, এই যে এই বরাবর যেটা থাকে সেটা কি, সমবেগ। তো এই বরাবর এই যে এটা হচ্ছে আমাদের সমবেগ, এই বরাবর এটা হচ্ছে আমাদের সমবেগ। এখন দেখো তো বেগের মান আস্তে আস্তে কি করতেছে, কমতেছে। দেখো ফার্স্ট অফ অল বাড়ছে, ছিল সমতরণ, বেগ সময়ের সাথে সাথে বেগের মান বাড়ছে, এরপরে বেগের মান অপরিবর্তিত আছে, বেগ বনাম সময় না, বেগের মান অপরিবর্তিত আছে, ওইখানে গিয়ে আবার কি হইতেছে, বেগের মান কমতেছে। দেখো এটা বেগের মান কমতেছে, তাহলে এটা হচ্ছে আমাদের সমমন্দন, এটা হচ্ছে আমাদের সমমন্দন, বুঝতে পারছো গ্রাফটা। তাহলে এটা সমতরণ, সমবেগ, সমমন্দন, এই যে এইটা আর ওইটা, ওই তিনটাকে এবার একবারে করে তোমাকে দেখা দিলাম, বুঝছো। সমতরণ, এই বরাবর থাকবে সমবেগ, ওই বরাবর থাকবে হচ্ছে সমমন্দন। এখন এখানে আরেকটা জিনিস আছে, দেখো এটার যে ঢাল, হ্যাঁ সেটা তো আমরা বুঝলাম যে কি নির্দেশ করে, ঢাল কি নির্দেশ করে বলো, ঢাল ত্বরণ নির্দেশ করে। এটার যে ঢাল, সেই ঢালটা ত্বরণ নির্দেশ করে। এটার যে ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল আবার কি নির্দেশ করে, এই জিনিসটা আমরা একটুখানি দেখি। এই লেখচিত্রের ক্ষেত্রফল আছে, এইটাকে একটু কপি করে নিয়েছি। এই লেখচিত্রের যে ক্ষেত্রফল, তো আমরা একটা পার্টের ক্ষেত্রফল যদি বের করি, বা সবগুলোর ক্ষেত্রফল আমরা বের করতে পারি। দেখো একটা পার্টের যদি আমরা এখানে ক্ষেত্রফল বের করি, তো এটার যে ক্ষেত্রফল, বেগ বনাম সময় লেখচিত্রের যে ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল মানে কি, এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আচ্ছা চিন্তা করো যে আচ্ছা ভাই ট্রাপিজিয়ামের করার দরকার নেই, আপনি এতটুকুর ক্ষেত্রফল বের করেন, সমবেগের ক্ষেত্রফলই বের করি, সমবেগেরটাই করি, ধরে নাও। আচ্ছা আমি এখানে সমবেগেরটাই করি, সমবেগেরটা নিয়ে আসি, যেটা সমবেগ নির্দেশ করে। যেটাই করো বেগ বনাম সময় লেখচিত্রে যেটাই করো, সেটাই আমাদের কি নির্দেশ করবে, সেটাই আমাদের বেগ বনাম সময় লেখচিত্রে যা দিয়েই করো সেটাই আমাদের সরণ নির্দেশ করবে। বাট আমি এটা দিয়ে একটু তোমাদের দেখাই, এটা দিয়ে দেখো, ওটা দিয়েও দেখাইতে পারতাম, বাট ওটা দিয়ে একটুখানি কনসেপচুয়াল হয়ে যেত বেশি। এটা আমি তোমাদের একদম সিম্পলি বুঝিয়ে দিতে পারবো। দেখো এটা বেশি সিম্পলি বুঝিয়ে দিতে পারবো। তো এটা আমাদের সমবেগে গতিশীল ছিল, এবং এইটা মনে করো হচ্ছে আমাদের বেগ, এই বরাবর এটা হচ্ছে আমাদের বেগ। কারণ এই পর্যন্ত যদি নেই তাহলে এটা হচ্ছে আমাদের কি, সময়। তো উপরে আমাদের এই বেগ ভি সমবেগ থাকলো, এই বরাবর হচ্ছে আমরা সময় পাইলাম। তো এখন আমি যদি এই যে এখানে একটা যেটা পাইছি, এটা কি একটা আয়তক্ষেত্র না, এটার যে ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা যদি আমি বের করতে চাই, তাহলে ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল সমান সমান কি বলতো, ভি ইন্টু টি। ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে তুমি একটু খেয়াল করো, এটা হচ্ছে দৈর্ঘ্য, সেটা হচ্ছে কি আমাদের টি, তাহলে এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ না, দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে, একটা আয়তক্ষেত্র হয়ে গেছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ মনে করো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটাই তো ক্ষেত্রফল। আয়তক্ষেত্র দিয়ে সহজে বোঝাচ্ছি, বা ট্রাপিজিয়াম হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, সহজ কথা, যে শেপটা আসবে ওই শেপের ক্ষেত্রফল বের করবা। তো এই ক্ষেত্রফল দৈর্ঘ্যটা তোমার টি আসতেছে, আর প্রস্থ তুমি যেটা দেখতে পাচ্ছ যে প্রস্থ, এটা আসতেছে হচ্ছে ভি। তাহলে এখানে তুমি লিখতে পারো কি, ভি ইন্টু টি, ভি ইন্টু টি, এটা কি ক্ষেত্রফল, তাহলে এটাই কি এস না, এস ইকুয়াল টু ভিটি না, ভি ইন্টু টি। দেখো ভি ইন্টু টি এটা সমান সমান কি এস,
তাহলে এই যে ক্ষেত্রফল তুমি কার সমান পাইতেছো বলো, ক্ষেত্রফল কার সমান পাইতেছো, ক্ষেত্রফল কার সমান পাইতেছো, এস এর সমান। তাহলে আমরা বলতে পারি যে বেগ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে, বেগ বনাম সময় লেখচিত্রের যে ক্ষেত্রফল সেটা, বেগ বনাম সময় লেখচিত্রের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে আমাদের সরণ নির্দেশ করে। তো এটা একটু লিখে দেই, বেগ বনাম লেখচিত্রের, বেগ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রফল সরণ নির্দেশ করে। সো বেগ বনাম বা বেগ সময়, এইভাবে লিখি, বেগ সময়, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল, লেখচিত্রের বেগ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ক্ষেত্রফল কি নির্দেশ করে, সরণ নির্দেশ করে। বেগ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রফল হচ্ছে আমাদের সরণ, সরণ নির্দেশ করে, সরণ নির্দেশ করে, সরণ নির্দেশ করে। ওকে, বেগ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রফল সরণ নির্দেশ করে। আশা করি এটা তোমাদের আমি বুঝাইতে পারছি। এখন দেখো আমরা আর লাস্ট একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ত্বরণ সময় লেখচিত্র, ত্বরণ সময় লেখচিত্র, এটা জাস্ট একটাই দেখবো আমরা, লেখচিত্র, ত্বরণ সময় লেখচিত্র। তো ত্বরণ সময় লেখচিত্র জাস্ট এখানে আমরা একটা জিনিস দেখবো, এইটার একটু কপি করে নিয়ে যাই, নিয়ে গিয়ে এক্সট্রা ইনফরমেশন গুলো মুছে ফেলি, এগুলো আমাদের লাগবে না, এগুলো আমরা মুছে ফেলি। সো এই বরাবর থাকবে হচ্ছে আমাদের ত্বরণ এ, এই বরাবর আমাদের থাকবে হচ্ছে ত্বরণ, ত্বরণ এ, এই বরাবর সময় থাকলো। তো এইটা আমাদের কি নির্দেশ করবে, এটা আমাদের সমত্বরণ নির্দেশ করবে, সমত্বরণ, ত্বরণ, সমত্বরণ নির্দেশ করবে। এখন মন্দন যদি হয়, তাহলে মন্দন হইলে কি হবে বলতো, মন্দন ধরে নাও মন্দন হয়েছে, তো মন্দন হইলে জাস্ট এই যে এটা যদি হচ্ছে আমাদের, এটা আমাদের ত্বরণ নির্দেশ করবে, মন্দন হলে আমাদের এইভাবে গ্রাফটা থাকবে। তো এই উপরে যেহেতু পজিটিভ তাহলে এটা হবে আমাদের ত্বরণ, এবং নিচে যেহেতু নেগেটিভ তাহলে এটা হবে আমাদের মন্দন, এটা হচ্ছে আমাদের মন্দন। আমি যদি এই বরাবর এটাকে এ ধরি, এই বরাবর এটাকে এ ধরি, তাহলে এটা হচ্ছে আমাদের এ, আর এই বরাবর এটা হচ্ছে আমাদের নেগেটিভ এ, এরকম ভাবে আসবে। বুঝতে পারছো, এটা ত্বরণ বুঝাবে, এটা হচ্ছে মন্দন বুঝাবে। তো এই ছিল আমাদের গ্রাফ রিলেটেড যত আলোচনা, সবগুলো আলোচনা আমরা করছি। এবার আমরা কি দেখবো, এবার হচ্ছে আমরা গতি বিষয়ক লেখচিত্র থেকে কয়েকটা প্রশ্ন দেখবো। তো বেগ বনাম সময় লেখচিত্র গ্রাফ, ঢাল এটা কমতেছে, দেখো বেগের মান আস্তে আস্তে সময়ের সাথে কমতেছে, এটা কি নির্দেশ করে, তা মন্দন নির্দেশ করে, সমমন্দন। আমরা একটু আগে দেখছি যে এরকম ভাবে থাকলে, দেখো আমি দেখাই দিই কোথায়, এই যে দেখো এই গ্রাফটা মন্দন নির্দেশ করে, দেখো এগুলোই কিন্তু বোর্ডে আসে, যা পড়াইছি তাই, এই যে দেখো সমমন্দন নির্দেশ করে। এরপরে দেখো এখানে লেখচিত্রে প্রদর্শিত বস্তুটি কিভাবে চলছে, এটা বেগ বনাম সময় লেখচিত্র, এইভাবে চলতেছে, এটা সমত্বরণ, তাহলে এটা কিভাবে চলতেছে, এটা হচ্ছে সমত্বরণে চলতেছে। যদি এই বরাবর যাইতো তাহলে আমরা বলতাম সমবেগে, ধরো এই যে এইভাবে যাইতেছে, তখন বলতাম আমরা সমবেগে, বুঝছো। বাট এখন যেভাবে আছে সমত্বরণে। কোন লেখচিত্রের মাধ্যমে, কোন লেখচিত্রের মাধ্যমে ত্বরণ নির্ণয় করা যায়, বেগ বনাম সময় লেখচিত্রের যে ঢাল আছে ওটাই তো ত্বরণ, এই যে বেগ সময় লেখচিত্রের মাধ্যমে ত্বরণ নির্ণয় করা যায়। এরপর দেখো নিচের কোনটি মুক্তভাবে পড়ন্ত বস্তুর লেখচিত্র নির্দেশ করে, তাহলে মুক্তভাবে পড়ন্ত বস্তু, উপর থেকে নিচে ফেলে দিচ্ছি, তার মানে ত্বরণ আস্তে আস্তে বাড়তেছে, তাহলে ত্বরণ আস্তে আস্তে বাড়তেছে কোনটা, এই যে এইটা হচ্ছে গিয়ে ত্বরণ আস্তে আস্তে বাড়তেছে। বুঝতেছো কি হয়েছে এখানে, মানে আমরা জাস্ট উপর থেকে ছেড়ে দিছি, এটা আস্তে আস্তে নিচের দিকে পড়তেছে, তার মানে কি সমত্বরণ, তাহলে ত্বরণ আস্তে আস্তে বাড়তেছে। এটা সমত্বরণের গ্রাফ কোনটা, এই যে এটা হচ্ছে সমত্বরণের গ্রাফ, বুঝছো। আচ্ছা, তো ওটার সাথেই আমাদের এমসিকিউ শেষ। তো টোটাল আমরা চ্যাপ্টারে কয়টা 49টা এমসিকিউ করলাম, চ্যাপ্টারের যত সূত্র যা কিছু আছে সবকিছু আমরা আলোচনা করছি। এর পরবর্তী ক্লাসে তোমাদের সৃজনশীল দেওয়া হবে, 1 শট সৃজনশীল, এরপরে চ্যাপ্টারটা ক্লোজ করে চ্যাপ্টার 3 তে আমরা চলে যাব। ওকে, সো এই কোর্সটা সম্পর্কে তো তোমরা জানো, যারা সায়েন্স গ্রুপের স্টুডেন্ট আছে, জেনারেল ম্যাথে একদম সব জেনারেল ম্যাথে সবাইকে পাস করানোর রেসপন্সিবিলিটি নিয়ে নিয়েছি এই ক্র্যাশ কোর্সটার মাধ্যমে। পুরো এইচএসসি এসএসসি 26 পর্যন্ত চলবে। 27 ব্যাচের যারা আছো তাদের জন্য, তারা যদি একবার ভর্তি হয়ে যাও, এরপরে 26 ব্যাচে যা করাবো তাও পাবা, তোমাদের জন্য যা করাবো তাও পাবা, একবারই ভর্তি হওয়া লাগবে। তো এই ক্র্যাশ কোর্সে ভর্তি হয়ে যাও। সেম ভাবে পদার্থ বিজ্ঞান আর উচ্চতর সাধারণ গণিত, ওইটাতে যদি আলাদাভাবে ভর্তি না হও তাহলে এখানে সাধারণ গণিতটাও পেয়ে যাবে। তোমাদের সায়েন্স গ্রুপের জন্য ডেফিনেটলি পদার্থ বিজ্ঞান, সাধারণ গণিত, উচ্চতর গণিত কম্বাইন্ড কোর্স আছে। এটা এখন এই যে বেসিক ক্লাসগুলো দিচ্ছি, বেসিক ক্লাসগুলো এটার আন্ডারেই দিচ্ছি, বাট ইউটিউবে ফ্রি দিচ্ছি। কিছুদিন পরে 1 শট সিকিউ ক্লাস আসবে, 1 শট এমসিকিউ ক্লাস আসবে, সেটাও এটার আন্ডারে থাকবে, কিন্তু ফ্রিও দিব। এরপরে টেস্ট পেপার যেটা সলভ করে দেবো সম্পূর্ণ এই কোর্সের আন্ডারে।
ওগুলো কিন্তু ফ্রি আসবে না। লাইভ একদম টেস্ট পেপার একদম ধরে টেস্ট পেপার ধরে সবাইকে নিয়ে লাইভে সলভ করবো। তো যারা আমার ভিডিওগুলো দেখতেছো তারা ডেফিনেটলি এই কোর্সটাতে ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? সো দেখা হবে ভাইয়া পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।